টুলের কাজ হচ্ছে একটা অবজেক্ট বা ইমেজকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো। যেরকম আমি এটার উপরে ক্লিক করলাম, এটা সরাতে পারছি, এটা ক্লিক করলে এটা সরাতে পারছি। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, অনেক সময় দেখবেন যে এইখানে যদি অটো সিলেক্ট এইটা ক্লিয়ার মানে এইটা সিলেক্ট না থাকে, তাহলে দেখবেন এইখানে যে লেয়ারটা সিলেক্ট আছে আপনি যেটার উপরে ক্লিক করবেন সেইটা কাজ হবে না, ওই লেয়ারটা সিলেক্ট যেটাই থাকবে ওইটাই কাজ হবে। যেরকম আমার কি লেয়ার সিলেক্ট আছে এই কালারের, এইটা আমি যদি এইটার উপরে ক্লিক করি তাও এইটা নড়বে, এইটার উপরে ক্লিক করলে তাও এইটা নড়বে, কারণ এই লেয়ারটা সিলেক্ট আছে। আমি যদি অটো সিলেক্ট ক্লিক করে রাখি তাহলে আমি যদি এইটাই ক্লিক করে এইটা নড়বে, এইটা ক্লিক করলে এইটা, এটা ক্লিক করলে এইটা। এবার অনেক সময় আমরা গ্রুপের ভিতরে গ্রুপ করে নিই, এটা গ্রুপ করে নিলে কি হয়, আমি এই তিনটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম। এখন গ্রুপ করার পরে আমরা চাই যে এইখানে সবগুলো একসাথে সরানো। তখন আমাদের হঠাৎ কি হয় যে একটা যে কোনো একটা অবজেক্টের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে শুধু একটাই গ্রুপ ধরে সরছে না। এটার কারণ অটো সিলেক্ট যদি ওঠাই দিই আর এইখানে যদি গ্রুপটা পুরোটা সিলেক্ট থাকে তাহলে সবগুলো একসাথে নড়বে, কিন্তু আমরা যদি অটো সিলেক্ট দিয়ে দিই সেক্ষেত্রে এক একটা হবে, এক একটা এরকম নড়বে। এখন আমি চাচ্ছি এই অটো সিলেক্ট এখানে থাকবে কিন্তু সবগুলো একসাথে নড়বে, সেক্ষেত্রে আমাদের এই লেয়ারের এখানে গ্রুপ সিলেক্ট করতে হবে, করলে আমরা এই সবগুলো একসাথে নাড়াতে পারবো। এইটাই হচ্ছে এইখানকার বিষয়। আর অনেকের একটা সমস্যা হয়, আমি এখানে আবার লেয়ার দিয়ে রাখি, এই একটা অবজেক্টে ক্লিক করলে এখানে ট্রান্সফর্ম চার কোনায় চারটা দাগ মতো আসে, সেটা হচ্ছে আমি যদি এইটা ট্রান্সফর্ম কন্ট্রোল এইটা সিলেক্ট করে তাহলে আমি দেখেন যেটা সিলেক্ট করবো সেটা চার কোনায় একটা লাইন আসছে, ঠিক আছে। অনেকে মনে করে যে এটা ফটোশপের ভার্সনের প্রবলেম, হবে না, কিন্তু আসলে কাহিনী হচ্ছে এইখানে। এটা হচ্ছে আপাতত মুভ টুলের কাজ। আর অটো সিলেক্ট করা না থাকলে আমার এইখান থেকে লেয়ার সিলেক্ট করে নিতে হবে নাড়ানোর জন্য। এইভাবে লেয়ার সিলেক্ট করে নিলে আমি এভাবে নাড়াতে পারবো। এটা হচ্ছে মুভ টুলের কাজ। কিংবা কোনো ছবি আনলে সেটা আমরা সরাতে পারবো। এখন এবার মাঝখানের এগুলো তো সব দেখা ছিল, আপনার মতো করে কোনটা পেন টুল? হ্যালো, আপনি আপনার মতো করে তাহলে পেন টুল দেখাই এবার। শুনতে পাচ্ছেন ভাই? আস্তে আস্তে শুনছি, কিছু বুঝতে পারছি না আপনার কথা। আচ্ছা, আমি পেন টুল দেখানো শুরু করছি। না, কিছু বাকি থেকে গেছে উপরে। উপরে বাকি থেকে গেছে কোন টুল? ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল থেকে শুরু। ও, এই ইরেজার টুল, হিস্টোরি ব্রাশ, হিস্টোরি ব্রাশ টুল। ঠিক আছে, তাহলে আমি একটা ইমেজ ওপেন করে নিই আগে, আছে কিনা ইমেজ। এই হচ্ছে সমস্যা, দৌড় দিলেই ডেস্কটপে কোনো ইমেজ আছে। এইটা নিয়ে এটা বানাইছিলাম, এটা নিয়ে। আচ্ছা, এইখানে প্রথমে হিস্টোরি ব্রাশ টুল, এইটার কাজ আসলে আমি এখানে লেয়ারটা উঠাই দিয়ে আমি সাপোজ কোন একটা কাজ করলাম, কি এটা মাস্কিং নিয়ে দেখাই। এটা মাস্ক করে যদি আমি ব্রাশ টুল, আগে একটা ব্রাশ টুল দিয়ে যদি গাছ ব্রাশ চলে আসলে, এই ব্রাশটা নিলাম, এটা আমি ছোট করে নিলাম, থার্ড ব্র্যাকেট শুরু দিয়ে। আর ছোট হয় না কি জন্য, একেবারে উল্টো পাল্টা কাজ করছে তাহলে তো সমস্যা। যাই হোক, এটা আমি এই যে ঘষে ঘষে যদি এরকম মুছে দিই এই মাস্কিং করে, তারপরে আমার দরকার যে এটুক মুছে গেছে, এটুক ফিরে আনার দরকার, আমার ব্যাক আনার দরকার, সেক্ষেত্রে আমি এই যে হিস্টোরি ব্রাশ টুল ক্লিক করে আমার যতটুকু ফেরত আনার দরকার ততটুকু আমি এইখানে ফেরত আনতে পারবো। কাজ করছে না। আচ্ছা, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট রাস্টারাইজ লেয়ার করে নিলাম, একটু ফেরত আনার দরকার, একটু ফেরত আনার দরকার। আমি ওই যে হিস্টোরি ব্রাশ দিয়ে যদি এইভাবে
ড্রাগ করি তাহলে আগের গুলো সব ফেরত আসবে, আগের গুলো সব ব্যাক চলে আসবে এভাবে। এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলের কাজ। আচ্ছা, এইটার আর কোনো কিছু নাই মনে হয়, আমার জানা নাই। সুজন ভাইয়া, হ্যাঁ এই আপনার এই রিমুভ অংশটা আবার ব্যাক না আসার জন্য মনে হয় আরো একটা আছে ভাই। না, ইয়ে আছে তো রয়েছে অনেক অনেক উপায়ই আছে এখানে, কিন্তু আমি দেখাচ্ছি একটা আচ্ছা, একটা টুলের মানে কাজ। এখানে আপনি ঠিক আছে, রেসারাইজ করলেন, কনভার্ট করলেন তো? রাস্টারাইজ করলাম, কারণ আমি যদি ওই মাস্কিং এর ওই উপায়ে ফেরত আনতে যাই তাহলে আমার এইখানে কালারটা হোয়াইট করে দিতে হতো। এইখানে ওইখানে শুধু আপনার ইমেজের উপরে ক্লিক করলে ওইটা ব্যাক হ্যাঁ আসতো। সেটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তার ঠিক মানে আছে এই ম্যাম, সমস্যা নাই, আপনি হিস্টোরি ব্রাশ টুলের প্রপার্টি কাজ করেন। হচ্ছে মানে পূর্বের কোনো কিছু কাজ ব্যাক আনা। তার মানে পূর্বে যদি কোনো কিছু মুছে দিই কিংবা ডিলিট করে দিই কিংবা কোনো অবজেক্টটা এরকম রিমুভ করে দিই, সেক্ষেত্রে আসে, ব্যাক আসে। এখন এরপরে কি টুল আছে? এরপরের টুল আছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। ম্যাম, এই টুলের কাজটা পারি না আসলে, কোনোদিন করিও নি। হিস্টোরি ব্রাশে এখানে আপনি যে ব্রাশগুলো ইউজ করেন তার হিস্টোরি থাকে। গোলাম রসুল, আপনি তো হ্যাঁ, ফটোশপ ভালো জানেন, আপনি একটু বলেন এটা কিভাবে করতে হয়। আপনি গতদিন একটা কাজ দেখাচ্ছিলেন, ওই আর্ট আর্ট হিস্টোরি ব্রাশ আপনি দেখিয়েছিলেন, এই জন্য বলছি। আচ্ছা, গোলাম রসুল ভাই বলেন। গোলাম রসুল, এর আগে আপনাদের একদিন ফটো রিটাচিং দেখাচ্ছিল না একটা? হ্যাঁ এখানে হ্যাঁ, কিন্তু দেখাচ্ছিল। এরকম একটা কাজ ছিল, এখানে অনেকগুলো ব্রাশ আমরা হিস্টোরিতে দেখতেছি, এটা উনি ইউজ করছে। তো এটা কোথা থেকে করছিলেন একটু বলেন। উনি কি আছে? গোলাম রসুল কি শুনতে পাচ্ছেন? গোলাম রসুল ভাই লাইনে নাই মনে হয়। উনি কি শুনতে পাচ্ছেন না? আচ্ছা, তাহলে আপনি অন্যটা ততক্ষণ দেখাতে থাকেন, উনি এটা দেখাবেন, যেহেতু উনি এটা কাজ করছেন। মায়া তো আছে মানে নাই। আচ্ছা ঠিক আছে। আপনি ততক্ষণ অন্যটা দেখাতে থাকেন। আচ্ছা, এখানে ইরেজার টুল, ইরেজার টুলের আচ্ছা, ইরেজার টুল হচ্ছে কোনো কিছু ইরেজ করার জন্য, মুছে দেওয়ার জন্য। আমি যদি এই ইমেজটা এরকম ইরেজ করি তাহলে মুছে যাচ্ছে, পিছনে যদি কোনো লেয়ার থাকতো সেইটা এখানে দেখা যেত। এটা হচ্ছে ইরেজার টুলের কাজ। আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তার মানে এইটার কাজ হচ্ছে এটাও ইরেজ করা, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজ করবে। এখানে সব একটা লেয়ার, এই কারণে সব একসাথে মুছে যাচ্ছে। দেখ, এটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করবে। আর এখানে ম্যাজিক ইরেজ টুল, তার মানে একটা কালারের উপরে ক্লিক করলে সেইটা টোটালি ইরেজ হয়ে যাবে। এই যে এরকম, এটা আছে ম্যাজিক ইরেজ, ম্যাজিকের মতো কাজ। আমি যদি এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক, যেই কালারের উপরে ক্লিক করব সেটা ইরেজ হয়ে যাবে। এরপরে আছে কি গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল হচ্ছে আমার কোনো কিছু গ্রেডিয়েন্ট তৈরি করা। আমি যদি একটা শেপ নিই, শেপের পরে যদি আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, যাক এখানে এইভাবে না দেখায়, এই যে গ্রেডিয়েন্ট টুল, আমি গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে নিই আগে। এখানে গ্রেডিয়েন্ট অপশনে অনেকগুলো, আমি যদি এইখানে একটা কালার দিই, এখানে একটা যে কোনো একটা কালার দিয়ে দিলাম, এই কালারটা দিলাম, আর এইখানে অন্য একটা কালার দিলাম, এইটা দিলাম। নিতে চান এরকম পয়েন্ট নিতে পারেন। এখানে যদি আপনি এভাবে ক্লিক করেন তাহলে এখানে আরেকটা চলে আসবে, এটাই আপনি আলাদা কালার নিতে পারবেন। এরকম ভাবে আপনি কালার নিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি কোনো পয়েন্ট রিমুভ করতে চান তাহলে এই পয়েন্টটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট প্রেস করতে হবে। কি হলো, ডিলিট কই আসে? এই যে আছে, এই যে ডিলিট প্রেস করলে হয়ে যাবে। পয়েন্ট রিমুভ করতে গেলে ক্লিক করলে, ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এটা যদি আমি ডিলিট করতে চাই, এটা ক্লিক করলাম, ডিলিট প্রেস করলাম। আর এটা যদি আমি অ্যাপ্লাই করতে যাই তাহলে আমি এটার উপরে যদি অ্যাপ্লাই করি তাহলে এরকম,
এটার আরো অপশন আছে, যেটা আমি দেখাই। ফটোশপের টুলে ঠিক মতো কাজ করছে না। এখানে যদি তাহলে চেঞ্জ করতে পারবেন। এবং ম্যাম এইখানে আর 3টা অপশন থাকে, আমার ফটোশপে সেটা নাই। আছে আছে, কোথায়? কেটে দেন, এটা কেটে দেন। কেটে দিলাম। এবার উপরে মেনু বারের উপরে, হ্যাঁ এই যে। হ্যাঁ এইখানে আছে তো, কিন্তু আমার এইখানে থাকে, আমি যেখানে ক্লিক করলাম এইখানে থাকে, যে এর এই যে উপরে। সলিড, আর এইখানে আছে। ওইখানে যাই হোক, আবার আমি যদি ভাই, এটা হচ্ছে, ভাই কিছু বলছেন? ওইখানে আবার যান, ওইখানেই তো ছিল দেখলাম। আচ্ছা, ওইখানে আবার জাস্ট ওই যে সলিড লেখা, সলিড লেখা আছে, ওখানে ক্লিক করেন। সলিড আর নয়েজ এই এটা নাই, সেটা অনেকের দিকে সামনে চলে আসে। যাই হোক, আমার এইখানে আছে। হ্যাঁ, ওখানে সেটিং অপশন আছে, ওইটা একটু দেখতে পারেন। সেটিং এর ভিতরে থাকতে পারে, তাই তো? আচ্ছা দেখি, ভার্সনের প্রবলেম হতে পারে, নাহলে আছে এখান থেকে দেখায়। আমি যদি হচ্ছে এরকম স্টাইলে, তার মানে মাঝখান থেকে বৃত্তের আকারে গ্রেডিয়েন্ট হবে, এটা যদি দেখাতে চাইলে এটা ক্লিক করব। আর যদি এরকম ফ্ল্যাট গ্রেডিয়েন্ট দেখাতে চাই তাহলে এরকম। আমি যদি বৃত্তের আকারে এটার উপরে ক্লিক করে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে দেখি কেমন হয়। এই যে বৃত্তের আকারে আমার গ্রেডিয়েন্ট কম নেওয়া আছে, কারণে বুঝতে সমস্যা হচ্ছে। আমি আরো কয়েকটা কালার দুটো কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, কাছাকাছি কালার হয়ে গেছে, যাতে অন্য কালার হয়। এবার দেখুন, এটা ক্লিক করা আছে, তাহলে যদি আমি কেন্দ্র থেকে নিই তাহলে এরকম বৃত্তের আকারে সবগুলো গ্রেডিয়েন্ট তৈরি হবে। আর এটা হচ্ছে আরেক রকম সিস্টেম। আচ্ছা, এই গ্রেডিয়েন্টের কি এরকমই কাজ? আজহার ভাই, হ্যাঁ আমি এরকম, এগুলো আসলে কোনো অ্যাপ্লাই এরকম। করিনি, দেখি এরকম হয়। হ্যাঁ, আর কোনো কাজ আছে এইটা? না এরকম আসলে অ্যাঙ্গেল দরকার গ্রেডিয়েন্ট, নেই, আপনি এটা ব্যবহার করবেন। রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট দেখি অ্যাপ্লাই করে দেখি কিরকম হয়। রিফ্লেক্ট তার মানে আগেরটার মতো, প্রথমটার মতোই ওরকম অনেকটা, কিন্তু এখানে একটু অন্যরকম রিফ্লেক্ট দিচ্ছে, এইটুকুই। আর পরেরটা কি? পরেরটা নাম আছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট, তার মানে ওটা ডায়মন্ডের মতো একটা শেপ আসবে গ্রেডিয়েন্ট দিলে। এই যে ডায়মন্ডের মতো একটা শেপ আসছে। এই হলো মোটামুটি গ্রেডিয়েন্ট টুলের কাজ। আজহারুল ভাই, আর কোনো কিছু আছে? আমি এগুলো আসলে অ্যাপ্লাই করিনি এই খুব যে বেশি। রিভার্স করা যায় উপরে, ডান পাশে উপরে ডান পাশে এই যে রিভার্স, তার মানে তো ওই গ্রেডিয়েন্ট সেম জিনিস, কিন্তু উল্টে যাবে কালার গুলো, হ্যাঁ, আসলে তার কিছু না, কালার গুলো উল্টে যাচ্ছে। আচ্ছা এইটাই। ঠিক আছে। আর অপাসিটি কমানো বাড়ানো যায়। অপাসিটি কমানো যাবে তো সব জায়গা থেকে। অপাসিটি কমাই দিলে এখানে সিলেক্ট নাই, সিলেক্ট আছে তো। দেখ, রিভার্স উঠাই দিলাম, দিয়ে আগের অবস্থায় অপাসিটি কমাই দিছি, অপাসিটি আগের অবস্থায় থাক, দিয়ে এই যে গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে এইভাবে। এরপরে কি আছে? এরপরে আছে ব্লার টুল, এটা আছে ব্লার করার জন্য, তার মানে ঘোলা ঘোলা তৈরি করার জন্য একটা ইমেজ নিয়ে আসি। আর একটা দেখি এর ভিতরে আছে কি ইমেজ, না একটা ইমেজ নিয়ে আসি, দেখি ডাউনলোডে আছে। এটা হবে এই, যাই হোক, ব্লারের কাজ হচ্ছে এটা অলরেডি করে দিই, তাহলে ঘষে 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 ব্লার করতে পারি। আমি একটু বড় করে নিলাম। এটা যদি আমি উঠাই দিই, পরিবর্তনটা আমি দেখাচ্ছি আগে। ডুপ্লিকেট করে নেই, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে
এবার আমি যদি ব্লার করি তার মানে ইমেজকে যে ছোট ছোট পিক্সেল আছে এগুলো শার্প করে আর কি। এটার উপরে অ্যাপ্লাই করলে হবে কিনা জানি না, দেখি হয়ে দেখি। এটা মূলত শার্প করবে। আমি আর একটা ডুপ্লিকেট করি। তার মানে ইমেজের যে ছোট ছোট পিক্সেলকে শার্প করবে, এটার কাজ হচ্ছে এই। ঘোরা শুরু করে দিয়েছে। এইভাবে হ্যাং করলে হবে? দেখেন শার্প, এত শার্প করেছে যে ইমেজটা নষ্ট হয়ে গেছে। বারবার ঘষা দিচ্ছি এই কারণে। যাই হোক, এখনো যাই হোক, এটা ইমেজটা টোটালি নষ্ট হয়ে গেছে বারবার ঘষা দেওয়ার কারণে, শার্প টুল দিয়ে। আর আগেরটাই মানে প্রতিটা পিক্সেলকে শার্প করার চেষ্টা করবে। দেখেন ছোট ছোট পিক্সেল শার্প করার চেষ্টা করছে, বিভিন্ন কালারে বড় বড় হয়ে গেছে। যাই হোক, এরপরে আছে এই টুলটার কাজ কি আজহারুল ভাই জানেন? এই টুলটার কাজ আমি জানি না। একটা ইমেজ নেন সুজন ভাই, একটা ইমেজ নেন। ভাই এটা কি কাজ তাই বলেন, কাজটা বলেন। আমি মাস টুল, ওইটা দিয়ে আপনি হচ্ছে ধরেন ওই কোন ছবি বা কোন ইস্যুর উপর যদি আপনি ওইটার সফট ব্রাশ বা আলাদা ব্রাশ নিয়ে যদি হালকা হালকা করে একটু মানে ব্রাশ করেন, তাহলে দেখবেন ওইখানটা সফট হয়ে যাবে। ওখানটা সফট হয়ে যাবে। একটা ইমেজ নেন, কালারটা ইমেজ নিলে বোঝা যাবে। আচ্ছা, ইমেজ তো আছে একটা। না, মানুষের ইমেজ নেন, বোঝা আচ্ছা, যাবে না ভালো এটা মতো। আমি অ্যাপ্লাই করে দেখি। আমার এই ফটোশপ হ্যাং করছে তো, বেশি ইমেজ নিতে গেলে দেখা গেল বন্ধ হয়ে গেল। জুম করে ওই বেগুনি জায়গায় একটু জুম করে দেখি, ব্রাশ করে দেখেন। বোঝা যাচ্ছে না। যাই হোক, এটা যদি আমি ঘষা দিই তাহলে কি হয় দেখি। স্মুথ হয়ে যাচ্ছে, ব্লার হয়ে, তার মানে একদম। হ্যাঁ, কিন্তু এটা খুব প্যাশনের সঙ্গে করতে হবে, অনেক ধৈর্য ধরে, একদম পাশের কমায় ঠমায়। তার মানে এটা ওই যে অনেকটা এর মতো কালকে কন্ট্রোল দেখাছিল, ছবিতে করলে ছবিটা পেইন্টিং এর মতো লাগবে। হ্যাঁ, পেইন্টিং এর মতো এরকম লাগবে দেখি। তার মানে এই যে এইরকম ধরুন, হ্যাঁ ওইটা হচ্ছে এরকম, ওই যে পেইন্ট আর্ট করে না, ছবি আর্ট করে না রং তুলি দিয়ে, এই বিরাজটা মূলত ওই ধরনের কাজটা করতে বেশি ইউজ করা হয়। ওই যে অয়েল পেইন্টিং এর মতো। অয়েল পেইন্টিং এর তো করা সুন্দর লাগে। আমি একটা কাজ শিখছিলাম, তারপরে এটা বলা হচ্ছে মাস পেইন্টিং। ওই বিরাজ দিয়ে নাম দিয়ে কয় সুন্দর। মানে বুঝতে পারছি, এটা পেইন্টিং এর মতো লাগবে, টোটাল হয়ে যাবে। গোলাম রসুল ভাই দেখাবে, ম্যাম বলছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা শেষ হলো। এরপরে কি আছে? এরপরে আছে এটা কি? এটা কি ডট? আচ্ছা, এই টুলটার কাজ হচ্ছে কোনো কিছুকে কালো করে দেয়া। তার মানে কালো করে দেয়া না সাদা করা। এটা সাদা করা। ফটো এডিটিং এ বিভিন্ন ইফেক্ট ব্যবহারের কাজে লাগে। যারা এটা সাদা করে দেয়া, এই যে উজ্জ্বল করে দিচ্ছে। ফটোশপে কাজ করতে চান তাদের কিন্তু এখানে যে না ভাই, আপনার এটা হচ্ছে আপনার ইমেজটাকে লাইট বাড়ায় এটা দিয়ে। ওটা হচ্ছে ডস টুল মেবি। ওইটা আপনি ওখানে চান গেলে বুঝা যাবে। এটা হচ্ছে তার মানে উজ্জ্বল করে দিচ্ছে। আমি যেখানে এটা অ্যাপ্লাই করব সেটা উজ্জ্বল করে দেবে। আগের অবস্থায় কি এরকম ছিল আর এখন এটা উজ্জ্বল করে দিবে। আর এর পরেরটা কি আছে? বার্ন টুল। এটা সম্ভবত পোড়ার মতো করে দিবে, তাই তো? ডার্ক করে দিবে। এই যে হ্যাঁ, ডার্ক করে দিচ্ছে, পোড়া পোড়া ভাব চলে আসছে এর ভিতরে। যাই হোক, এরপরে আছে পেন টুল, তাই তো? পেন টুলের কাজটা অন্য একটা টুল আছে দেখেন। বার্ন টুলের নিচে আরেকটা টুল আছে। বার্ন টুলের নিচে আরেকটা টুল আছে। ও, স্পঞ্জ টুল। এটার কাজ কি দেখি? এটার কাজ কি?
এটা তো মনে হচ্ছে কালার নষ্ট করে দিচ্ছে, এটা কালার স্পঞ্জ অন্যরকম দিয়ে করে যখন দিচ্ছে। আপনি কোনো কালারের উপরে রাব করেন তখন সেই কালারটা একটু উঠে যায় না, অনেকটা এরকম টাইপের কাজ করে। হ্যাঁ হ্যাঁ, কালার উঠে যাচ্ছে কিছু, এই যে উঠে, হ্যাঁ ওই হেয়ার মাস্কিং এর ক্ষেত্রে তখন ওটা ইউজ হুম, এটা উঠে যাচ্ছে। যাই হোক, এবার আছে সেই বহুল প্রতীক্ষিত কম পেন ইউজ টুল। তবে ডজ এবং বার্ন এই দুইটা খুবই ইউজ হয়, স্পঞ্জ তারপরে স্মাজ এগুলো কম ইউজ হয়। ওকে, এবার আছে পেন টুল। পেন টুলের কাজ, পেন টুল মূলত একটা সিলেকশন টুল। এটা বিভিন্নভাবে সিলেক্ট করতে পারেন, পয়েন্ট আকারে সিলেক্ট করতে হবে। অন্য যে টুলগুলো দেখছি, যেরকম এখানে টুলগুলো দেখছিলাম যে ল্যাসো টুল, পলিগনাল টুল, ম্যাগনেটিক টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, এইগুলো হচ্ছে সিলেক্ট করে। পেন টুলও একইভাবে সিলেক্ট করে। পেন টুল যদি ভালোভাবে সিলেক্ট করতে পারেন তাহলে পেন টুলে সবকিছু পারফেক্টলি ভাবে সিলেক্ট করা যাবে এবং কাজটাও খুব সুন্দর হবে। এখন আমরা পেন টুল ক্লিক করলে এরকম এই যে কর্নার কর্নার হয়ে যায়, যদি সিলেক্ট করি এটা কর্নার রাউন্ড করতে চাইলে পেন টুলটা সিলেক্ট করার পরে পরবর্তী পয়েন্টে ক্লিক করার পরে মাউস না ছেড়ে দিয়ে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলে যতটুকু প্রয়োজন আমরা ইচ্ছা মতো বাঁকাতে পারবো। এখন আমি যদি এই যে হ্যান্ডেল আছে এটা নাড়ালে আমি ইচ্ছা মতো আপ ডাউন করতে পারবো, তার মানে আমার সুবিধা মতো আমি সেটা কাট করতে পারবো। এবার আমি যদি পরবর্তীতে এইটা না কেটে দিয়ে এরকম ভাবে কাট করতে চাই তাহলে দেখবেন যে এইখান থেকে সাইজটা নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে এর সাথে কিছু হবে, তখন আমার এইটা কেটে দিতে হবে। আর এটা কাটতে গেলে আমার অল্টার প্রেস করে এইখানে ক্লিক করতে হবে, তারপরে এটা কেটে যাবে। তারপরে যদি আমি এরকম ভাবে ড্রাগ করি তাহলে দেখবেন যে এটার সাথে ভালোভাবে আসবে। আমি যত পারফেক্ট ভাবে এটা ড্রাগ করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো, তত খুব সুন্দরভাবে আসবে। কিন্তু এই হ্যান্ডেলটা থেকে গেলে আমি করতে পারবো না কিছু। এখন আমি যদি এই হ্যান্ডেলের এখানে যাই, দেখ কাজ হচ্ছে না। এই হ্যান্ডেলের যদি এখানে ধরি, আচ্ছা কাজ হচ্ছে না কেন, কি হয়, আচ্ছা যাই হোক, এখানে আরো টুল আছে যে ফ্রি ফর্ম, ওইটা পরে দেখাচ্ছি। তারপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এইটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, তার মানে আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। আমি যদি ওইটা নাও ব্যবহার করি তাহলেও আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের জন্য এখানে মাউসের কার্সার নিয়ে গেলে দেখবেন যে ওখানে প্লাস চিহ্ন আসবে, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। এবার এটা আপনি ইচ্ছা মতো কার্ভ করতে পারবেন। আপনি যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি অল্টার প্রেস করে রাখবেন। অল্টার প্রেস করে যদি কার্সারটা নিয়ে সরি অল্টার না তো কন্ট্রোল কন্ট্রোল, আচ্ছা এটা কিসের ডিলেট, এই পাশে ডিলেট আছে তো, ডিলেট এন্ড কন্ট্রোল আছে। এটা ডিলিট, তো এইখানে ডাইরেক্ট ক্লিক করলে ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু শর্টকাটটা কি? এখানে গেলেই তো অটোমেটিক শর্টকাট লাগছে না, অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নেই। অ্যাঙ্কর পয়েন্টের পরে যদি নিয়ে যাই তাহলে অটোমেটিক মাইনাস চলে আসছে। এইটাই মূলত এই কাজটা, এটা করে কোনো শর্টকাট লাগবে না। আচ্ছা, এখানে অটোমেটিক মাইনাস চলে আসছে, এটা হচ্ছে এর কাজ, মানে একটা পয়েন্ট ডিলিট করা। আর যেখানে পয়েন্ট নাই সেখানে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক অ্যাড হচ্ছে, আর যেখানে পয়েন্ট আছে ওইখানে ক্লিক করলে ডিলিট হচ্ছে। আর কি আছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টেক্সট, তারপরে এখানে আছে ফ্রি ফ্রম পেন টুল। এটা মূলত আমি ইচ্ছা মতো এই যে ল্যাসো টুলের মতো ইচ্ছা মতো আমি সিলেক্ট করতে পারবো, এরকম করে ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবো। তারপরে এখানে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারবো, এইগুলোই আর কি। আরো একটা টুল দেখছি, এটাতে তো ছবিও করা যাবে না, সিলেক্ট করা হ্যাঁ যাবে না এটাতে। ছবি সিলেক্ট করা যাবে, দাঁড়ান ছবি তাহলে একটা নিয়ে আসি, নিয়ে এসে দেখাই। আচ্ছা আগে মনে হয় একটা নিয়ে পেন টুল দিয়েই সিলেক্ট আসছিলাম করবেন। ছবি সিলেক্ট করে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করবেন বা যেটাই করবেন সেটা পেন টুল, এবং উপরে অবশ্যই শেপ না পাথে থাকবে। পাতে থাকবে, তাই তো?
আচ্ছা স্টেপ মোড এই যে আলাদা, পাতে আছে অলরেডি, আমি সিলেক্ট করছেন, সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা এই ধরনের কাজ করবেন, অবশ্যই যেন পাথে থাকে। ওকে এই যে এখানে পাত আছে, আমি যদি এটা সিলেক্ট করি, আমরা জুম করে নিই, দেখো এখান থেকে শুরু করলাম এরকম ভাবে। আমি যেটা যেটা শিখলাম এটা আসলে এখানে অ্যাপ্লাই করতে হবে। কেটে দিলাম, তারপরে আবার এইখানে রেখে এইটুকু হচ্ছে না, এখানে একটু সমস্যা, যাই হোক এখান থেকে এইটুকু নিলাম, কেটে দিলাম, তারপরে আমি এইখানে ধরে দেখি হয় কিনা, হচ্ছে মোটামুটি। যাই হোক তারপরে এইখান থেকে এইটুকু দিই, এটা কেটে দিলাম। এবার এখান থেকে এইটুকু, তারপরে এখান থেকে আমি যদি ধরি এভাবে, এটা আশিদুল ভাই জি ভাই। আপনি সিলেক্ট করছিলেন পেন টুল দিয়ে? হ্যাঁ আমি তো সিলেক্ট করছি, তোর ডিএস কিন্তু খুব ভালো একটা হয় না। হ্যাঁ, আপনার কোন কোন জায়গায় সমস্যা আমি যেখানে ঘোরাচ্ছি দেখে বলবেন যে আমি এইটা করতে পারি না, এটা কিভাবে করে একটু বোঝাই দেন। এই যে আমি ধরছি, ধরে ড্রাগ করছি, আর মিলে গেলে ছেড়ে দিচ্ছি, দিয়ে আবার এখান থেকে কেটে নিচ্ছি, এইভাবে কিন্তু আমি সবগুলো করছি। যতটুকু নিয়ন্ত্রণ করতে পারবেন আর কি, আমি এতটুকু নিয়ন্ত্রণ করতে পারছি না, এই কারণে আমি ছোট করে নিলাম। ছোট করে অল্টার প্রেস করে দিলাম কেটে, তারপরে এখান থেকে ধরি, তারপরে এখান থেকে ধরি, তারপরে যেখান থেকে মিলে যাবে ওইখান থেকে কাটে নেব না? হ্যাঁ এই দেখেন কোথায় কাটছি, হ্যান্ডেলের একটা কেটে দিচ্ছি। হ্যান্ডেল যদি কেটে না দিই তাহলে আমি ভালোভাবে সিলেক্ট করতে পারবো না, ওইটা অন্যদিকে টেনে নিয়ে চলে যাবে হ্যান্ডেলের সোজাসুজি। যাই খুব একটা ভালো হচ্ছে না, কারণ দেখাতে গেলে হচ্ছে না। এটা যাদের হাত খুব মানে ফটোশপে কাজ করতে করতে খুব ইয়ে হয়ে গেছে, তারা ছাড়া এই পেন টুল দিয়ে পারবে না। আচ্ছা এটা অনেক সহজ ইমেজ, আরো কঠিন ইমেজ আছে, সেটা অনেক টাইম লাগবে, এটা হয়তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সহজ তাই। আচ্ছা এটা আমি রিমুভ না করেও করতে পারবো, কারণ এটা সোজা আছে হ্যান্ডেলটা। এটা আপনি যখন করবেন তখন নিজে বুঝে নেবেন যে কোনটা সোজা আছে, কোনটা রিমুভ করা লাগবে না। এটা বাঁকা, এটা রিমুভ করে দিলাম। যাই হোক শুধু কি করলেই চলে যাচ্ছে না কন্ট্রোলারটা কিছু ধরতে হচ্ছে? আমি অল্টার প্রেস করে এটা রিমুভ করছি, অল্টার প্রেস করে, ঠিক আছে। এখন হয়ে গেছে আমার সিলেকশন হয়ে তার মানে আমার সিলেক্ট করা হয়ে গেছে। এবার নেক্সট সিলেকশন করব। আমি কিবোর্ড শর্টকাট ইউজ করি, সব থেকে এটা সুবিধা, কন্ট্রোল ইন্টার প্রেস করলে আমার সিলেকশন হয়ে গেল। এখন আমি রিমুভ করব বাইরের টুকু, এর জন্য ইনভার্স করতে হবে, তাহলে শিফট কন্ট্রোল আই এটা প্রেস করব, ঠিক আছে। শিফট কন্ট্রোল আই কিংবা কন্ট্রোল শিফট আই যাই বলেন না কেন, এটা প্রেস করব। প্রেস করার পরে আমি ডিলিট প্রেস করতে পারি, কিংবা আমি কন্ট্রোল প্লাস এক্স এটা ক্লিক করতে পারি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারছেন? হ্যাঁ ওকে। তাহলে পেন টুল নিয়ে আর কোনো প্রশ্ন আছে থাকলে বলেন, কন্ট্রোল এক্স সমাধান করে কি হলো ভাই? ডিলিট হয়ে গেল না, কন্ট্রোল এক্স করে কাট হলো আপনার। ওটা আপনি
এখন কন্ট্রোল ভি দেন আবার চলে আসে। সেটা তো অবশ্যই না তো আপনার ডিলেট হলেন না তো, কাট কাট হলো তাই বললাম। হয়ে গেল। হ্যাঁ, ভালো যে একটা জিনিস শিখলাম। আর যদি ডিলিট প্রেস করি তাহলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে, সেটা আর ব্যাক করা সম্ভব না, কিন্তু সেক্ষেত্রে আবার কন্ট্রোল জেড দিলে চলে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সুজন আচ্ছা, ভাই তাই। হ্যাঁ 3 স্টেপ ব্যাকে যান, ভাই আর একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। 3টা স্টেপ ব্যাকে যান। 3টা স্টেপ, হ্যাঁ 1 2 3। এটা মেক সিলেকশন করেন। মেক সিলেকশন, জি এই যে মেক সিলেকশন। মেক সিলেকশন হ্যাঁ এবার ফেদার দিব নাকি না জিরো রাখবো? রেডিয়াস না দিলেও করেন, মেক সিলেকশন করেন। ওকে, এবার এটা কন্ট্রোল জে চাপেন। কন্ট্রোল জে, তার মানে তো আরেকটা কপি হয়ে গেল। হ্যাঁ দেন। এই যে আরেকটা কপি হয়ে গেল, এই যে আপনার পিছনে এটা আছে। নিচেরটা চোখ হবে। এখন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড ডিলিট করা লাগেনি, এমনিতে কিন্তু আপনার পিএনজি ফাইল হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। কন্ট্রোল জেতে আপনি যেটুকু সিলেক্ট করবেন সেটুকু কপি হয়ে আলাদা একটা লেয়ার তৈরি হবে, এটাই হচ্ছে কাজ। ওকে, ধন্যবাদ ভাই, নতুন নতুন জিনিস শিখছি, আগে তো এগুলো জানতাম না। এটাই বেটার সহজে করা যাবে। আর ভাই, হ্যাঁ, কারণ হচ্ছে এইটাই আপনার আমার কাছে এইটাই ভালো মনে হচ্ছে। আপনার অরিজিনাল ছবিটা থেকে যাবে, পরবর্তী যে ছবিটা আপনি যখন তখন ইউজ করতে পারবেন। হ্যাঁ সেটাই। আচ্ছা, ম্যাম কিছু বলতে চাচ্ছে। আমি বলছি যে আপনারা এটা তো কেটে নিলেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হ্যাঁ। হয়ে গেলে এটা তো আর এরিয়া আমরা কমাতে বাড়াতে পারবো না। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করার সময় কমানো বাড়ানো করার দরকার হয়। তখন আমরা কি করি, মাস্কিং করি। মাস্কিং করলে বাইরের অংশটা কিন্তু থাকে কিন্তু দেখা যায় না। এটাকে কিন্তু মাস্কিং হ্যাঁ। করেও রিমুভ করা যায়। এক্ষেত্রে পরবর্তীতে আবার যাতে এডিট করা যেতে পারে। মাস্কিং করলে ওই অংশটা কেটে যায় না, ওই অংশটা থেকে যায়, কিন্তু ওটা একটা মাস্কের আড়ালে থাকবে। বুঝতে পারছেন? আমি আরেকটা জিনিস অ্যাপ্লাই করে দেখি। হ্যাঁ, বুঝতে পারছি। ম্যাডাম আমি মাস্কিং আরেকটা সিস্টেমটা জিনিস বেটার। সুজন ভাই, আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দেখি ম্যাম যেটা বলছে ওটা একটু দেখান। ম্যাম এইখানে ডিলিট করে দিয়ে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আনা যাচ্ছে নতুন। হিস্টোরি ব্রাশ দিয়ে আনা যাবে, কিন্তু আপনি যখন এটা বায়ারকে দিয়ে দিবেন তার ওইখানে তো হিস্টোরিতে এটা নাও থাকতে পারে। হিস্টোরি ব্রাশ দিয়ে আগেরটা, হ্যাঁ সেটাই। হিস্টোরি ব্রাশ দিলে হিস্টোরিতে যেটা ছিল ওইটা আগেরটা আনা যায় ওই ব্রাশ ইউজ করে। কিন্তু আপনার যখন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করবেন বা ক্লিপিং পাথের কাজ যখন করেন তখন কিন্তু মাস্কিংটা বেটার। মাস্কিং করলে কি হয় যে যদি ছোট ছোট অংশ দু একটা চলে গেছে হয়তো বা এইগুলোর ক্ষেত্রে মাস্কিং ইউজ করলে ভালো হয়, কারণ ওই অংশটা থেকে যায়, ওই অংশটা তো আর চলে যায় না। অল্টারনেটিভ অনেক ওয়ে আছে, আপনি যে কোনো উপায়ে করতে পারেন। চয়ন মাঝে ক্লিপিং পাথের কাজ করেছিলেন, চয়ন আপনি কি মাস্কিং ইউজ করছিলেন না এইভাবে করছিলেন? ম্যাম আমি তো দুটো পদ্ধতি অ্যাপ্লাই করি, মাস্কিংও করি আবার ওইভাবেও করি। এইভাবে যদি করা হয় তাহলে এই কাজের কোনো হিস্টোরি যার যেটা প্রপার থাকে না। হবে সে সেটা ইউজ করতে পারেন। হ্যাঁ সেটাই। এই কাজটা আপনি যখন সেভ দিবেন ভাই, সেভ করার পরে কিন্তু আপনি আবার যখন এই ইমেজটা রিওপেন করবেন, রিওপেন করার সময় কিন্তু এর আপনার যে হিস্টোরিটা কিন্তু থাকবে না, জাস্ট পিএনজিটাই থাকবে, জাস্ট পিএনজিটাই থাকবে আপনার। আর হ্যাঁ, যদি ওই ইমেজে যদি আলাদা একটা ব্যাকআপ রাখি সেক্ষেত্রে আলাদা আবার নতুন করে কাজ আর করতে যদি হবে। যদি আপনি ওই ইমেজটা মাস্কিং করে করেন তো মাস্কিং করে করলে তার একটা আলাদা একটা হিস্টোরি থাকবে। দেন আপনি যদি এখানে ক্লিক করেন আপনার হিস্টোরি অপশনে, তখন ওইটা আবার ব্যাক চলে আসবে হিস্টোরি। আচ্ছা, তাহলে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা অনেকেই প্রবলেমে পড়ছি এর মধ্যে। আমার এই ইমেজ ওপেন করার পরে হ্যাঁ বলেন, যদি আমরা একটা কমপ্লিট ইমেজ নিয়ে পুরোটা কাজটা একটু দেখতাম, মাস্কিং করা প্লাস হচ্ছে আদার্স যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিপিং পাথ যেটা, সেটা আমাদের জন্য সবার জন্য ভাই মাস্কিং এর বিষয়টা দেখালে দেখাবো। এটা মাস্কিং করে দাও, কঠিন পিকচার নেই, পুরো একটা ইমেজ নিয়ে কমপ্লিট করে সেটা দেখ। আচ্ছা ভাই, আমি একটু তাহলে মেবি দেখাতে পারি। তাহলে গোলাম রসুল ভাই দেখাবেন নাকি আমি দেখাবো? আচ্ছা আপনি দেখান, সমস্যা নাই। আচ্ছা, গোলাম রসুল ভাই যদি দেখাতে পারে, গোলাম রসুল ভাই তো এক্সপার্ট অনেক। না সমস্যা নেই, একদম দেখালেই হলো ভাই, শিখতে পারলেই হলো। আপনার দিকে সাপোর্ট আছে, সমস্যা নেই, আপনি দেখান। ম্যাম তাহলে আমি আর একটা জিনিস দেখাইনি যেটা দেখাতে চাচ্ছিলাম আসলে, মাস্কিং একটু পরে দেখাক ভাই।
আচ্ছা, অনেক সময় আমরা ইমেজ ওপেন করার পরে এডিট করতে পারি না, কোনো টুলই কাজ করে না। সেটার কারণ হচ্ছে, আমি দেখাচ্ছি, এই মোডে যে অনেক সময় এখানে অনেকগুলো অপশন আছে, তাই না? এই ইন্ডেক্স কালারে যদি আমি ক্লিক করে ওকে করে রেখে সেভ দিই, তাহলে পরবর্তীতে এই ইমেজে কেউ কোনো কাজ করতে পারবে না, কোনো টুলই এর উপরে কাজ করবে না। দেখাই আমি যদি পেন টুল দিতে যাই, পেন টুল দিলাম, দেওয়ার পরে আমি এখানে সিলেকশন করলাম, এখানে আমি ডিলিট করতে পারবো না, মানে কাজ হবে না টোটালি। লকটা খুলেন তো দেখি। লক খুলবে না, এটা লক খুলবে না। ঠিক আছে, কিভাবে ঠিক করতে হবে সেটা আমি যদি অন্য টুল অ্যাপ্লাই করি কোনো কাজ হবে না। ঠিক আছে, আর তার মানে যে টুলই ইউজ করব আমি এইটার পরে রাখলাম, দেখে এখানে এটা কাজ করছে। যাই হোক, সবগুলো করে না টুল, অনেক টুলই করে না কাজ। তারপরে মানে ম্যাক্সিমাম আপনি এডিট করার জন্য যেসব টুল ব্যবহার করেন সেই টুলগুলো টোটালি কাজ করবে না। আর নিচে দেখেন যে সবগুলো হাইড আছে, নিচের এই অপশনগুলো একটাও কাজ করবে না। তারপরে এই অপশনগুলো দেখেন, অপাসিটি কমাতে পারবেন না, কোনো কিছুই করে দিলে আপনি ওপেন করলে এরকম। এটার জন্য আপনারা এই যে ইমেজে যাবেন, মোডে যাবেন, এই ইন্ডেক্স কালারটা চেঞ্জ করে আরজিবি কিংবা সিএমওয়াই কে আপনার পছন্দ মতো সিলেক্ট করে দিবেন, দিলে এবার আগের মতো অবস্থায় হয়ে যাবে, এবার সব টুল কাজ করবে। বুঝতে পারছেন এই বিষয়টা? আর একটা বিষয় আছে, অনেক সময় ইমেজ ওপেন হয় না, ওপেন না হলে দেখবেন যে এই বড় বড় নাম আছে, এই নামটা রিনেম করে ছোট করে দিবেন, ওইটা ওপেন হবে। আর কিছু কিছু ইমেজ তারপরেও ওপেন হয় না, ওইগুলো কি করতে হয় সেটা জানি না, তবে ওইগুলো আপনি যদি পেইন্টে যেয়ে ওইখানে আবার নতুন করে সেভ করেন তাহলে ওপেন হয়। ঠিক আছে, পেইন্টে যে নতুন করে সেভ মানে বুঝতে পারলাম না। পেইন্ট একটা ডিফল্ট অপশন আছে এখানে উইন্ডোজের, ওখানে ওপেনে গিয়ে পেইন্ট নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, সেখানে এই ফাইল থাকে উপরে, ফাইল থেকে সেভ করে নেবেন। পেইন্ট থেকে সেভ একটু দেখালে ভালো হতো। আমরাও যখন স্ক্রিনশট নিয়ে পেইন্টে আগে পেস্ট করি, পেস্ট করে ওটাকে আগে চেক করে নিই, চেক করে তারপর সেভ দেই। আচ্ছা, এখানে আমি যদি ওপেন দিই, আমার এটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা, ওটা তো দেখা যাবে না, ঠিক আছে। তাহলে আমি আরেকটা বিষয় কি বিষয়ে দেখাইতে চাইছিলাম, ফাইবারের গিগের বিষয়। আমি কালকে অবশ্য যারা মিটিং এ ছিল তাদের দেখাইছিলাম, ওইটা দেখাই দিই। ফাইবারে গিগ তৈরি করার সময় এরকম ইমেজ আমরা সেভ করার আগে একটা কাজ করে নেব, সেটা হচ্ছে এখানে আবার এই অপশন কোথা থেকে আসবে, এখানে আমার ফার্স্ট ফাইল ইনফরমেশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা ডায়লগ বক্স আসবে, এই যে এরকম একটা ডায়লগ বক্স। অথর আপনার নিজের নাম দিতে পারেন বা ফাইবার ইউজার নেম দিতে পারেন, অথর টাইটেল আপনার নামও দিতে পারেন, ফাইবারের ইউআরএলও দিতে পারেন। ডেসক্রিপশন, ইমেজ সম্পর্কে ডেসক্রিপশন বলতে কিছু ট্যাগ, কিছু লাইন লিখে রাখবেন, আর রেটিং এ গিয়ে 5 স্টার দিবেন। তারপরে ডেসক্রিপশন রাইটার, তার মানে আপনার নিজের নাম দিবেন। কিওয়ার্ড, এখানে অনেকগুলো কিওয়ার্ড দিতে পারবেন, এখানে অনেকগুলো কিওয়ার্ড দেওয়া যায়, দিবেন। দেওয়ার পরে এখানে কপিরাইট, এখানে কপিরাইটেড লিখে দিবেন, কপিরাইট নোটিশ, তার মানে এখানে কিছু লিখতেও পারেন নাও পারেন, কোনো সমস্যা নাই। আর যদি লেখেন তাহলে কপিরাইট, ওইটা ইমেজ ব্যবহার করলে কি হবে, কিন্তু ওই কপিরাইট সম্পূর্ণ আপনার এইটা লিখে রাখবেন। তারপরে কপিরাইট ইনফো ইউআরএল, এইটা হচ্ছে আপনার ফাইবারের যে ইউআরএল আছে ওইটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনি সেভ দিবেন, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখানে যদি আপনি অনেকগুলো কিওয়ার্ড দেন আপনার গিগ রিলেটেড, সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ তৈরি করছিলাম, ওই সময় আমি এটা করছিলাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং, রিটাচ, তোমার সব এক ট্যাগ করে অনেকগুলো ট্যাগ দেয়া যায়। গুরুত্বপূর্ণ জিনিস ভাই, এটা আমি আসলে বলতে যাচ্ছিলাম আজকে আপনার পরেই, মানে আপনি না বললে আমি বলতাম এটা। তাই হোক, আপনি কাকতাল হয়ে বলে দিয়েছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এটা গিগ মার্কেটিং এর জন্য এটা সবথেকে বেস্ট ওয়ের মধ্যে এটা আসলে অন্যতম। আর গিগ আসলে ফেসবুকে শেয়ার করে খুব একটা গুগলে কাজ যদি হয় না। আপনার সার্চ দেওয়া হয়, যদি আপনার গুগলে সার্চ দেওয়া হয় যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্ভিস, তো দেখবেন আপনার এই গিগটা তখন গুগলে ইয়ে করে, সবার সামনে এটা ইয়ে করবে, শো করবে। আমারটা ওরকম করে, যখন এই টাইপের টাইটেল দিয়ে রাখি বা এই টাইপের সেটিংস দিয়ে রাখি বা ডেসক্রিপশন ইউআরএল দিয়ে রাখি, তখন ওইগুলো আমারটা ওরকম শো করে। সবাই আসলে এরকম করা উচিত, নিজের গিগটা
নিজেকে এভাবে আর কি হ্যাঁ মার্কেটিং করতে হয়। এভাবে মার্কেটিং মার্কেটিং করার করতে হবে। সবথেকে আর বেস্ট ওয়ে হচ্ছে এটা। আর আছে গিগের ভেতরে যে ডেসক্রিপশনটা লিখবেন, ওই ডেসক্রিপশনের ভিতরে এইখানে যে কিওয়ার্ড গুলো দেবেন এই কিওয়ার্ড গুলো রাখার চেষ্টা করবেন। মানে কিভাবে রাখবেন সেটা আপনি একটা সেন্টেন্সের ভিতরেও রাখতে পারেন কিংবা আলাদা আলাদা ভাই করে আমার হ্যাশট্যাগ মনে দিয়ে হয় কি রাখতে পারেন। এটা মনে হয় হ্যাশট্যাগ দিয়ে রাখলেই বেস্ট হয়, কারণ সবাই দেখি হ্যাশট্যাগ দিয়ে রাখে। হ্যাশট্যাগ আবার অনেকগুলো দিলে স্প্যামিং ধরে না, অনেক অল্প না, দিতে হবে। 5টা কি 6টা মতো, 5টা মতো। অনেকে দেখি যে 20-30টা হ্যাশট্যাগ দিয়ে রাখে, ওদের গিগ র‍্যাঙ্ক করে না আসলে। ফাইবার মনে করে যে 5টা মতো দিলে সুজন ভাই আচ্ছা বলছি যে ওই যে কিওয়ার্ডের যেটা বললেন না, কিওয়ার্ডে 5টা কিওয়ার্ড প্রেস করতে, এখানে 5টার কথা বলি না, এখানে আনলিমিটেড দিতে পারবেন আপনি। ফাইবার গিগের ভিতরে 5টা দিতে পারবেন। ফাইবার আর গিগে ডেসক্রিপশন 5টা মানে ফাইবার গিগে যে 5টা কিওয়ার্ডের কথা বললেন না, আচ্ছা আপনি একটু পজ করেন, আমি কোনো 5টা কিওয়ার্ডের কথা বলি নাই কিন্তু। না এই যে মানে ফাইবার গিগের জন্য যে ফটো এডিটিং, ফটো রিটাচ, তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে ইসের কথা কিওয়ার্ডের কথা বললেন না, সেই কিওয়ার্ডের কথা জানতে চাচ্ছি যে আসলে আর কোন কিওয়ার্ড গুলো দিলে ভালো হবে, যেহেতু আমরা এর আগে কখনো গিগটা দেয়নি তো। কিওয়ার্ড রিসার্চ তো জানেন না মনে হয়। আচ্ছা ওইটা জানার দরকার নেই, আপনার সিম্পল একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনার অনলাইনে অনেকগুলো টুল আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের নাম এই মুহূর্তে মনে নাই, আমি পরে দিয়ে দেবো যদি লাগে। ওই ওয়েবসাইটে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দেন তাহলে অনেকগুলো রেজাল্ট শো করে। কিওয়ার্ডের বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু সার্চ করি গুগলে, কিছু একটা লিখে তো সার্চ করি তাই না, পুরাটা কিন্তু লিখি না। আমি যদি বিডি লিখে সার্চ করি তাও বাংলাদেশের নিউজ আসে, যদি বাংলাদেশ লিখি তাহলেও আসে। তাহলে এই দুইটা কি? এই দুইটা হচ্ছে কিওয়ার্ড। যে ওয়ার্ড দিয়ে আমরা সার্চ করি এইগুলো হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড দিয়ে সার্চ করার উপর ডিপেন্ড করে যে আপনার যে গিগটা বলেন বা যে কোনো কিছু হোক, আপনার ওয়েবসাইট বলেন, এসইওর কাজের মধ্যে পড়ে। এটা এসইওর কাজের মধ্যে পড়ে। এগুলো যারা ডিজিটাল মার্কেটিং করে তারা আরো ভালো বোঝে, কিন্তু আপনার নিজের মার্কেটিং এর জন্য এইটুকু আপনি জেনে রাখেন যে কিওয়ার্ড হচ্ছে সেই সব ওয়ার্ড যেই ওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার কাজটা পাওয়া যাবে। আপনার কাজের সাথে রিলেটেড 5টা কিওয়ার্ড আপনি ইউজ করবেন নরমালি যেই ওয়ার্ড গুলো লিখে সার্চ করা হয় এই ধরনের কাজের জন্য। বুঝতে পারছেন আমার কথা? এটার জন্য আপনি রিসার্চও করতে পারেন যে গতদিন আরমান কাজ দেখানোর সময় কিন্তু দেখাইছিল যে কে কি ট্যাগ ইউজ করতেছে। কিওয়ার্ড ওইভাবে আপনারা লিখতে পারেন। কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে এই একটা টপিকের উপরে কত ধরনের কিওয়ার্ড হতে পারে, কোন কিওয়ার্ডটা বেশি ইউজ হয়, সবাই বেশি ইউজ করে, কোনটা কম ইউজ করে, এই অনুযায়ী আপনি এখানে কিওয়ার্ড গুলো দিবেন। বুঝতে পারছেন? জি ম্যাম বুঝতে পারছি। সুজন আপনি কন্টিনিউ করেন। আসমা আপু আপনি গতদিন খেয়াল করছিলেন হয়তো আরমান ভাই বলছিল যে 5 থেকে 10টা গিগ ওপেন করে ওগুলো যেগুলো কমন কিওয়ার্ড আছে মানে এক ক্যাটাগরির সেইগুলো ব্যবহার করতে। আপনি আরো একটা কাজ করতে পারেন, গুগলে ওই আপনার যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দেবেন, তারপরে নিচে দেখবেন যে অনেকগুলো কিওয়ার্ড শো করে গুগলে, মানে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে বেশি, তখন ওইগুলো আপনি ব্যবহার করতে পারেন। এটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে। ঠিক আছে? আর তারপর এটা বেসিকটা এডিট করলেই হয়, ক্যামেরা ডাটা লাগে না। তারপরে এইগুলো আর লাগবে না, আপনি যদি ইউজ করতে চান তাহলে করতে পারেন, কিন্তু এগুলো আসলে লাগে না পরের গুলো। ঠিক আছে? শুধু বেসিকটা এডিট করলেই ওকে করে দিলে হয়ে যাবে। তখন এই ইমেজটা সেভ করবেন। সেভ করার ফরম্যাট হচ্ছে আপনি এখানে যাবেন, এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব যাবেন, এখান থেকে সেভ করবেন। আপনি সরাসরি আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। মানে সেভ ফর ওয়েবে যাব কেন? এটা সেই কালারটা খুব একটা উজ্জ্বল হবে না, কিংবা ভাইকে কালার ইউজ করেন। আর একটা বিষয় আছে, সেভ ফর ওয়েব গেলে ওয়েবের জন্যই সেভ হয় আর হালকা, ইমেজটা অনেক কম মেগাবাইটে সেভ হয়। আপনি সরাসরি সেভ করলে যে মেগাবাইটটা শো করবে, আর সেভ ফর ওয়েবে গিয়ে যে মেগাবাইট শো করবে সেটা আসলে অনেক। তার মানে এখানে আবার তৌফিক ভাই ফোন দিছে, আমি কেটে দিই। রেশমা আপু প্রশ্ন করছিলেন নাকি? হ্যালো। জি ভাই আমি প্রশ্ন করছিলাম।
রেশমা আপু বলছি, ওই সেভ ফর ওয়েবের বিষয়টা হচ্ছে ইমেজটা অনেক কম মেগাবাইটে সেভ হবে আর ওয়েবের জন্য। আর ফাইবারে যত কম মেগাবাইটে যত ভালো রেজুলেশনের ইমেজ সেভ করতে পারবেন তখন করেন, ইমেজ লোড হতে সময় নেবে। লোড হতে সময় নিলে তখন আপনার যে ক্লায়েন্ট আপনার গিগটা দেখবে সে হয়তো আপনারটা স্কিপ করে আর একটা পরের জনটা দেখবে, এটা হচ্ছে প্রবলেম। আর গতদিন ভিডিও কথা হ্যাঁ বললেন। বলছি ওই যে আপনি দেখালেন না কিওয়ার্ড, এই ইসে মানে ফটোশপে যে কিওয়ার্ড অ্যাড করা, এখানে তো আনলিমিটেড অ্যাড করতে পারবো তাই না? হ্যাঁ আনলিমিটেড অ্যাড করতে পারবেন। আর এই মানে ইসে আমি দিয়ে দিতে পারবো। পরে গিগের জন্য করেন তো যখন পোর্টফোলিও করব 50 থেকে 100টা করা লাগবে। এখন হ্যাঁ করলেন, সমস্যা নেই। এখন আমি 50 থেকে 100টা করব, সেই 50 থেকে 100টার লিংক আমি কোনটা দেব? আপনি ওই ইমেজটা কোথায় ব্যবহার করবেন তার উপর নির্ভর করবেন। আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকলে যদি ওয়েবসাইটে ব্যবহার করেন তাহলে আপনার ওয়েবসাইটের লিংক দিবেন। আপনি যদি মনে করেন না আমার পোর্টফোলিও লিংকে বিহান্সে ব্যবহার করব তাহলে বিহান্সের লিংক দিবেন আপনার যে লিংকটা। আপনি যদি বলেন যে ফাইবারে ইউজ করব তাহলে ফাইবারের লিংকটা দিবেন। ও মানে আমি যেখানে ইউজ করব দেখা যাচ্ছে পোর্টফোলিও হিসেবে তো থাকবেই, সেই সাথে আমি ফাইবার কানেক্ট করতে যাচ্ছি। হ্যাঁ সেক্ষেত্রে দুইটা ইমেজ, একটা ইমেজে দুই রকম মেটাডাটা দিবেন, হয়ে গেল। এইটাই জানতে চাচ্ছি যে একটা ইমেজে দুইটা লিংক দেওয়া যাবে? দেওয়া যাবে, কোনো সমস্যা না। থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা আর কারো কোনো আচ্ছা, কোশ্চেন? আর কিছু জানার আছে কারোর? আচ্ছা সুজন, আপনি এটা আরেকবার রিপিট করেন, ছোট্ট করে রিভিউ করে যান, এটা আরেকবার বলে যান, তাহলে সবার একদম ক্লিয়ার হয়ে যাবে। আর কারো প্রশ্ন করতে হবে না। ওকে আরেকবার একটু দেখে নেন। আচ্ছা এখানে ফাইবারের যে আমি বলি ইমেজ সাইজটা ছিল যেটা আমরা গুগলে সার্চ দিয়ে পাই, ওই সাইজটা আমরা ইউজ করব না। কারণ ওই সাইজটা ইউজ করলে হয় কি যে আমার ইমেজটা ঠিকঠাক ভাবে গিগে শো করে না, হয় কোনো অংশ কেটে যাবে, নাহলে কোনো অংশ ফাঁকা হয়ে থাকবে এরকম। ঠিক আছে, আর একটা ফাইবার প্রোতে যে সাইজটা দেখাবে যে টাইমে, কারণ ওদের সবসময় একরকম সাইজ থাকবে না, ওদের আপডেট হয়তো বিভিন্ন রকম গিগের সাইজটাও পাল্টে যেতে পারে। ওই প্রোতে গিয়ে যে সাইজটা দেখাবে ওই সাইজটাই আপনি ইমেজে ব্যবহার করবেন। আর তারপর ইমেজ সেভ করার আগে ফাইলে গিয়ে এখানে ফাইল ইনফো এখানে যাবেন, যে তারপরে এই যে অপশনগুলো আছে আমি যেগুলো বললাম এগুলো সব অ্যাড করে নেবেন। আর কিওয়ার্ডটা মেন থাকবে, আর এখানে রেটিং সবসময় 5 স্টার দিবেন। আর কপিরাইটেড দিবেন, কপিরাইটেড দিয়ে কপিরাইট নোটিশে আপনি কিছু লিখতে পারেন, নাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। কপিরাইট ইনফো ইউআরএল আপনার যেখানে ইউজ করবেন সেই ইউআরএলটা দিবেন। আপনি যদি ফাইবার ইউজ করেন তাহলে ফাইবারের ইউআরএল দিবেন। ঠিক আছে, আর কোনো কিছু আপাতত এডিট করা লাগবে না। আর ফাইবারের ইমেজ কখনো পিএনজি তে সেভ করবেন না, পিএনজি ইমেজ র‍্যাঙ্ক করে না, জেপিজি তে সেভ করবেন। ঠিক আছে, হ্যাঁ ওই আমি একটা সাইজ দেখেছি, সেটা হচ্ছে 710x440 মানে পিক্সেল গিগের জন্য ওই সাইজ ইউজ করতে পারবেন। কিন্তু ভাই আছেন তো এখন দেখতেছি যে টিকটকে রিসার্চ করলাম ভাই, বুঝলেন তো বড় বড় যারা যে ফাইবারের যাদের ইউটিউব চ্যানেল আছে ওরা বেশিরভাগ হচ্ছে কমন ইউজ করতেছে 710x410। আচ্ছা আপনাকে বলি বিষয়টা দেখবেন ওই টিউটোরিয়ালটা কত দিনের, কারণ ফাইবার নিয়মিত আপডেট করে। 2020 এর নিয়মিত আপডেট, দেখা গেল 4-5 মাস পরে আপডেট, দেখা গেল ওই আরমান ভাই যেটা বলছিল ওটা পূরণ হতে পারে। তাইলে মানে এখন এই ট্রেন্ড চলতেছে 710x410। আর গিগের ইমেজ যে সময় যে ট্রেন্ড চলবে ওই ট্রেন্ড অনুযায়ী এডিট করে দিবেন। আপনি যদি উল্টাপাল্টা এডিট করেন সেক্ষেত্রে আপনার গিগের র‍্যাঙ্ক কমে যাবে। আর যদি ভালোভাবে এডিট করতে পারেন এই ট্যাগ দিয়ে, সে আপনার গিগের র‍্যাঙ্ক বাড়বে। অনেকে বলে যে গিগ এডিট করলে গিগের র‍্যাঙ্ক কমে যায়, এটা ভুল ধারণা। আপনি যদি সঠিকভাবে এডিট করতে পারেন তাহলে গিগের র‍্যাঙ্ক আরো বাড়বে, কমবে না। আর আপনার যদি কোথাও ভুল থাকে সেক্ষেত্রে গিগের র‍্যাঙ্ক কমে যাবে। বুঝতে পারছেন? আর কপি করার তার মানে কপি করার ইচ্ছাটা মন থেকে মুছে ফেলবেন। অনেকগুলো দেখলেন, দেখে তার উপরে আইডি নিয়ে নিজের মতো করে লিখবেন, আইডিয়া নিয়ে, এইটাই।
আর সবসময় ফাইবার প্রো ফলো করবেন। আমার একটা মানে হ্যাঁ, অন্য বলেন। একটা প্রশ্ন ছিল ভাইয়া। ভাইয়া আমাদের এই কোর্সটা তো আমরা প্রায় 31 নাম্বার। বলেন, আপনি বিষয়টা বলেন, অসুবিধা একটু নেই, অন্যরকম। বলেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মার্কেট প্লেসের বিষয়টা হচ্ছে, আমাদের মার্কেট প্লেস অনেক রকম আছে। এখন আমরা ফ্রিল্যান্সার যেটা প্রথমে অ্যাকাউন্ট করছি, এটা আসলে বিডের জন্য খুব একটা ভালো না, কন্টেস্টের জন্য খুব ভালো আমার কাছে যতটুকু মনে হয়। কারণ আমি নিজে কয়েকটা বিড করছি, বিড করলে সেই ক্লায়েন্ট নিজে এসে আমার কাছে টাকা চায়, মানে বলে যে এত ডলার দিতে হবে কাজ নেওয়ার জন্য, এরকম বলে। অন্য কোনো মার্কেট প্লেসে আমি আপওয়ার্কে বিড করছি, আপওয়ার্কে কখনো এরকম পাইনি যে ক্লায়েন্ট নিজে এসে আমার কাছে টাকা চায়। একটা আমার কাছে আপনি কাজ পাবেন। এখন বিষয় হচ্ছে বায়ার রিকোয়েস্টের বিষয়টা। বায়ার রিকোয়েস্টে আপনি যদি অ্যাপ্লাই করতে যান, সেক্ষেত্রে একটু বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। কারণ ওখানে অনেক সেলাররাই এরকম বায়ার রিকোয়েস্ট পোস্ট করে যে তারা নিজেরাই কাজ চাচ্ছে, মানে এটা একটু পড়ে নিবেন, পড়ে নিলে ভালো হবে। স্প্যামিং থাকে বেশি বায়ার রিকোয়েস্টে ফাইবারে, আপনার গিগ থেকে সরাসরি কাজ পাওয়া। মার্কেট প্লেসে অনেক আছে, মার্কেট প্লেসে যখন কাজ করবেন তখন চোখ কান খোলা রাখতে হবে। সামান্য একটু ভুলের কারণে কিন্তু অনেক বড় কিছু হয়ে যায় অনেক সময়। খুব সিলি ইস্যু আর দেখবেন অনেক। ফাইবারের একটা, হ্যাঁ, ফাইবারের একটা বিষয় আছে, সেটা হচ্ছে রেসপন্স রেট। আপনি কত তাড়াতাড়ি মেসেজের রিপ্লাই দিতে পারেন, এটার উপরে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনার ক্লায়েন্ট যখন সরাসরি রেসপন্স রেট দেখতে পাবে, আপনার যখন 4-5 ঘন্টা থাকবে তখন হয়তো ইয়েলো দেখাবে, আর 1 ঘন্টা 2 ঘন্টা থাকলে গ্রিন দেখায়, আর তার বেশি দেখালে আপনার রেড দেখাবে। যখন রেড দেখাবে তখন কোনো প্রফেশনাল ক্লায়েন্ট আপনার নক দিবে না। 1 ঘন্টা থাকলে সব থেকে ভালো ক্লায়েন্ট পাবেন ফাইবারে। এই কারণে ফাইবারে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে। মোবাইলে অ্যাপস ইনস্টল করে নেবেন, ওইখানে একটা নোটিফিকেশন অন করে নিলেন, সাউন্ড দিয়ে নিলেন, যে ফাইবারের জন্য আলাদা একটা সাউন্ড দিয়ে নিলেন। এবার সেক্ষেত্রে আপনি ওইখানে মেসেজের রিপ্লাই দিতে পারবেন আলাদাভাবে। আর একটা বিষয় হচ্ছে, ফাইবার মার্কেট প্লেসে আমরা যেটা করি ফেসবুকে শেয়ার করা, এটা একটু আসলে আমার মনে হয়, আমার দিক থেকে ব্যক্তিগত মতামত, এটা হচ্ছে স্প্যামিং এর পর্যায়ে পড়ে ফাইবার থেকে। ওইখানে যদি আপনার অনেক লিঙ্ক শেয়ার থাকে, লিঙ্ক ব্লক করে দিতে পারে ফেসবুক। আর ফেসবুক লিঙ্ক ব্লক করা আপনার ফাইবার অ্যাকাউন্টের হয়তো কোনো কিছু হবে না, কিন্তু আগে যে লিঙ্কগুলো শেয়ার করছেন ওই লিঙ্ক থেকে আপনার বন্ধু বান্ধব নিশ্চয়ই দেখতে পারবে। কেউ যদি আপনার উপর হিংসা করে সেক্ষেত্রে রিপোর্ট করতে পারবে। আর আপনি যদি এই কপিরাইটেড ইমেজ নিজের নামে কপিরাইট করে নেন ফটোশপ থেকে, সেক্ষেত্রে আপনার যদি কেউ রিপোর্ট মারে আপনার কম কাজ হবে। তার মানে ফটোর জন্য কেউ রিপোর্ট করতে পারবে না, আপনাকে করলে ডেসক্রিপশনের জন্য করতে পারবে। সে কারণে ডেসক্রিপশনটা ভালোভাবে লিখতে হবে। বুঝতে পারছেন বিষয়টা সবাই? বিষয়টা হচ্ছে, আপনি ফটোশপে যদি নিজে কপিরাইট করে নেন, তাহলে যদি কেউ আপনার ফটোর জন্য রিপোর্ট করে, যে গিগে বলে যে ওই গিগের ফটোটা আমার ইউজ করা, ও ইউজ করছে, এই বলে যদি কেউ রিপোর্ট করে, সেক্ষেত্রে তার রিপোর্টে কোনো কাজ হবে না। কিন্তু আপনি যদি কপিরাইট না করেন না, আর এই অবস্থায় যদি কেউ রিপোর্ট করে, তাহলে কিন্তু আপনার গিগ ডিসেবল হয়ে যেতে পারে, কিংবা বলতে পারে যে গিগের ইমেজ চেঞ্জ করেন, ফাইবার থেকে নোটিফিকেশন দিতে পারে। এই প্রবলেমটা হয়। আর একটা বিষয় আছে আপওয়ার্কের যে বিষয়টা, আপওয়ার্কে অনেক ওটা প্রফেশনাল, মূলত হাই প্রফেশনাল একটা সাইট। ওইটা প্রথমে আপনি অ্যাকাউন্ট করলে 20টা কানেক্ট পাবেন, 20টা কানেক্ট পাইলে 20টা বিট করতে পারবেন এরকম না। এক এক কানেক্টে কমপক্ষে, মানে এক একটা বিটে কমপক্ষে 2টা করে কানেক্ট কাটে, আর সর্বোচ্চ 6টা কাটে। এখন ওর উপরে আপনি কত বাজেটের জবে বিট করবেন, এটার উপরে নির্ভর করবে যে আপনার কত কানেক্ট কাটবে। সেক্ষেত্রে আপনি আপওয়ার্কে একটা কাজ করতে পারবেন। আপওয়ার্কের যে ব্লগ আছে, ওই ব্লগে অ্যাক্টিভ থাকবেন, ওইখানে কমেন্ট করবেন। ওইখানে বিভিন্ন ক্লায়েন্ট, তারপরে ফ্রিল্যান্সার বিভিন্ন ব্লগ পোস্ট করে, সেগুলোতে কমেন্ট করবেন। আপনি যেটা এইটা পারেন সেটা বোঝানোর চেষ্টা করবেন। কোনো একটা কেউ সমস্যায় পড়লো, যে ফটোশপের কোনো বিষয় নিয়ে সমস্যা লিখে পোস্ট দিল, আপনি সেটা সলভ করে দিলেন। যখন আরেকটা ক্লায়েন্ট দেখবে, তখন সে কি করবে, আপনার প্রোফাইলে গিয়ে আপনাকে সরাসরি ভাবে সে ইনভাইট করতে পারে জবে। এটা অনেক কাজে দেয় আপওয়ার্ক। আমি ওইটা করি, আমি রেগুলার 2-3টা করে ইনভাইট পাই, কিন্তু আমি কাজ তো করতে পারি না সেভাবে, সেই কারণে ইনভাইট দেখে দেখে সন্তুষ্ট হই। যাই হোক, আপনি যখন ভালোভাবে কাজ করতে পারবেন তখন ওই ইনভাইট গুলো আপনার খুব কাজে লাগবে, আপনার কোনো বিট করা লাগবে না জবের জন্য। এটা এই হচ্ছে মূলত বিষয়। আর এছাড়াও আরো কিছু মার্কেট প্লেস আছে, যে এনভার্টর যে মার্কেট প্লেস গুলো আছে, গ্রাফিক রিভার, ওটাতে আপনি ভালোভাবে প্রফেশনাল ডিজাইন করতে পারলে ওইখানে আপনি আপনার ডিজাইন আপলোড দিয়ে বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মার্কেটিং করা লাগবে না, ওরাই মার্কেটিং করে দিবে। এছাড়াও আপনি যে ড্রিবলের যে বিষয়টা আছে, ড্রিবলে আপনি এখন
ফ্রিল্যান্সিং করতে পারবেন। ওখানে নতুন অপশন দেখছি চালু করছে, আমি অ্যাকাউন্ট করছি গত 2 দিন আগে। তো এখানে ফ্রিল্যান্সিং এর অপশন আছে, যে ওখানে বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে পারে ড্রিবল থেকে সরাসরি। ওইখানে ডলার ট্রানজাকশন করতে পারবেন, কোনো সমস্যা নাই। এভাবে আরো অনেক মার্কেট প্লেস আছে, আসলে আগে কাজ শিখতে হবে আর পোর্টফোলিও স্ট্রং করেন। কোনো ক্লায়েন্ট চাইলে যাতে দিতে পারেন যে পোর্টফোলিও আছে, এটা দেখেন আমি এই কাজটা আগে রেডি করছি, থাকতে হবে। এরকম। সবথেকে বড় কথা, আপনি যখন মার্কেট প্লেসে ঢুকছেন, বায়ার কিন্তু আপনার যে এক ধরনের কাজ চাবে তা না, সে আপনার কাছে অন্য কোনো একটা কাজ চেয়ে বসতে পারে। আপনার পোর্টফোলিও রেডি থাকতে হবে এবং সেরকম মানের হতে হবে যাতে সে একবার দেখে তার কাজ ভালো লাগে। কারণ একবার দেখানোর পর যদি তার কাজ ভালো না লাগে, দ্বিতীয়বার কিন্তু সে আপনাকে নক করতে চাইবে না। হ্যাঁ, আমি ওই যে আমার যে রিসেন্ট অভিজ্ঞতার কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি গত সপ্তাহে যে গিগটা তৈরি করছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, ওইখানে আমি গতকালকে কাজ পাইছি। পাওয়ার পরে ওই সেম ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়েছে যে এই কাজগুলো পারো কিনা, পারলে রেগুলার প্রজেক্ট দেবো যদি পছন্দ হয়। সেটা আমি অনেককে স্ক্রিনশট দেখাইছি, ওখানে যেগুলো ম্যামকেও দেখাইছি, ওই বিষয়গুলো বলতে বলছিল। আমি দেখেছি ওইখানে আসলে কিছু কিছু বিষয়ে আমারও ধারণা নাই, যেটা সত্যি যে আমি আসলে সবগুলোর বিষয়ে আপনাকে হেল্প করতে। গোলাম রসুল ভাই কিছু একটা দেখাতে চাইছিল। হ্যাঁ, গোলাম রসুল কিছু দেখাতে চাচ্ছিল মনে হয়। পিক নিয়ে সেটা যদি একটু রিমুভ করে দেখেন তাহলে ভালো হয়। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি সমস্যা নাই, আমি আপনাকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেকগুলো পথ আছে, যে যেভাবে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনার পেন টুল। পেন টুল দিয়ে মূলত পারফেক্টলি কোনো কিছু, কোনো ইমেজ বা কোনো কোনো কিছুর কোনো গাছ পশু পাখি সব ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় সব থেকে বেশি, বা পেন টুল থেকে সব থেকে বেস্ট ওয়েতে করা যায়। তো আমি আপনাদের কাছে দেখাবো যে কিভাবে আপনারা পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আমি জাস্ট আমার এই পিছনের এই যে দেয়ালটা রেখে জাস্ট আমার এইখানে এই যে ইমেজটা রয়েছে, জাস্ট এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো আপনাদেরকে এখানে দেখাই, যত জুম করবেন ততই পারফেক্ট হবে আপনার ইমেজ। তো এখানে জুম করে এখান থেকে পেন টুল সিলেক্ট করলাম, তো এই জায়গা থেকে সরাসরি এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এটা আরো বেশি জুম করে দিলাম। এখানে এটা আজহারুল জুম করার পর একটা প্যাকেজিং এর একটা ফাইল শেয়ার করেছে, আপনারা একটু দেখতে পারেন। বডির আশপাশ থেকে এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন পেন টুলটা দিয়ে। ঠিক এইভাবে এই যে একবার পারফেক্টলি, একটু সময় লাগবে, কিন্তু যত সময় লাগবে তত এটা পারফেক্ট হবে। আর পারফেক্টলি করতে পারলে তো ভালো, পারফেক্টলি করলে ক্লায়েন্টও আপনার হ্যাপি হবে। তো এই মূলত এভাবে মূলত ব্যাকগ্রাউন্ড করতে হয়। পেন টুলটাই এখান থেকে ধরে এই যে ম্যাম জি বলেন, আমি শুনতে পাচ্ছি। ইউজ করি তো, আচ্ছা কারেন্ট আসলে আবার যোগ অ্যাড হয়ে যাব। ঠিক আছে, আমরা বুঝতে পারছি হ্যাঁ, ওয়েদার। এইখানে দেখছি এই অবস্থা, আজকে কি ঝড় হবে নাকি, চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত আমরা যখন আসবো তো এটা একটু জুম আউট করে দেখবো আসলে আমাদের চুলটা কোন দিকে আছে। তো চুল যে অনুযায়ী আছে আমাদের সেই অনুযায়ী একটু সময় নিয়ে নিয়ে এই জায়গা থেকে কাটতে হবে আর কি, এখান থেকে। আচ্ছা, এই জায়গা থেকে এটা একটু জুম করলাম, এখান থেকে পেন টুল নিয়ে এই যে যত স্মুথলি করা যায় কাজটা তত সুন্দর হবে।
ম্যাম ম্যাম আমার এখানে কিন্তু ম্যাম জোরে বৃষ্টি আসছে ম্যাম, যদি বিদ্যুৎ চলে যায় তো আমি কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করতে থাকেন, সমস্যা নেই। আচ্ছা আমি জাস্ট কোনো রকম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে আপনাদের জাস্ট দেখাই পেন টুল দিয়ে আপনারা কিভাবে করবেন। আমি অবশ্য অনেকদিন করি বলে আমি হয়তো এটা ফাস্ট করতে পারছি, কিন্তু আপনারা যারা নিউ আছেন আপনারা একটু সময় নিয়ে একটু জুম করে করে একটু মানে পারফেক্ট করা ট্রাই করবেন, যত পারফেক্ট হবে তত ভালো। আচ্ছা এটা সাপোজ ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, তো এটা জুম আউট করে আমি এই জায়গা থেকে এটা আচ্ছা, ওনার মেবি নেট কানেকশন চলে গেছে। আচ্ছা যাই হোক, আপনাদের যদি কারোর পোর্টফোলিও রেডি থাকে তাহলে আপনারা এখন চাইলে গিগ করতে পারেন, তাহলে আমরা সবাই মিলে দেখতাম কোথাও ভুল হচ্ছে কিনা, যদি কেউ এখন গিগ করতে চান। আর যদি মনে করেন পরে করবেন এটা অনেক ভালো, তাহলে আমরা সবাই মিলে দেখতাম আর কি। এটা একটু দেখা পোর্টফোলিও আছে যাদের, তারা এখন গিগটা করে নিতে পারেন। তাহলে লাইভ যদি একটা দুইটা গিগ করে ফেলেন ম্যাম ক্লাসে, তাহলে আমার একটা কথা ছিল। বলেন। হ্যালো বলেন, আমি সাথে অনেক দেখছি যে ভিজিটিং। আমি ওটার কথা বলি না, ওই যে আপনি যে মার্কেটিং এর কথা বললেন না, এটার জন্য বললাম যে মার্কেটিং এর বিষয়টা হচ্ছে আপনার গিগটা কি পরিমাণে ভিউ হচ্ছে এটার উপর একটা তো অপেক্ষা করেই, যেটার উপর ডিপেন্ড করছে। আর একটা জিনিস হচ্ছে কিওয়ার্ড কি কি দিয়েছেন, ট্যাগ কি কি ইউজ করছেন তার উপর ডিপেন্ড করে। তারপর আপনার প্রোফাইলটা কেমন হয়েছে তার উপর ডিপেন্ড করে। আপনার প্রোফাইলটা আস্তে আস্তে যখন লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, এরকম কিছু ব্যাপার আছে। আর কিছু আছে পেইড, আপনি টাকা খরচ করে নিজের গিগটাকে র্যাঙ্কে উপরের দিকে নিয়ে আসতে পারেন, অনেক অপশন আছে। আস্তে আস্তে আপনি কাজ করতে করতে এগুলো। আরেকটা জিনিস বলছিলাম, ওই যে কি বলেন, আরেকটা জিনিস বলছিলাম, ওই যে সাইট গুলোতে অন্যান্য যে সাইট গুলো আছে, যেমন মার্কেট প্লেস গুলো আছে, সেই মার্কেট প্লেস গুলোর সাথে কানেক্ট করা যায়। হ্যাঁ, আপনার এইখানে মার্কেট প্লেসের সাথে আপনি লিংক করে দেবেন, ইহ্যান্স, ফেসবুক সবগুলোর সাথে লিংক করা যাবে। এখানে লিংক করে দেওয়ার অপশনও আছে। আপনি করে দিলে আপনার বিহ্যান্সে যদি একটা ডিজাইন দেয়া থাকে বা বিহ্যান্সের অ্যাকাউন্টে ওইখানে আপনার মার্কেট প্লেসের লিংক দেয়া আছে, তাহলে একটা বায়ার বিহ্যান্সে আপনার কাজটা দেখলো, দেখার পরে সে কিন্তু মার্কেট প্লেসে এসেই আপনাকে অর্ডারটা করতে পারবে। ওখানে তো অনেকগুলো দেওয়া আছে, বিহ্যান্স দেওয়া আছে, লিংকডইন দেওয়া আছে, টুইটার দেওয়া আছে। হ্যাঁ, এগুলো যদি আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনি লিংক করে নেবেন। আচ্ছা মারুফ, আপনার গিগের মানে ট্যাগ কি কি ইউজ করেছেন বা প্রাইসিং এই রিলেটেড কোনো হেল্প কি দরকার আপনার, যেগুলো ঠিক আছে কিনা? এটা আবার এডিট করা যায়, যদি আপনি মনে করেন যে একটু দেখে এডিট করে নেবেন তাহলে করতে পারেন। আচ্ছা এখানে এডিট গিগে যান, আমরা একটু দেখি গিগটাতে কিভাবে প্রাইসিং কি আর ভাই আপনার গিগের সাইজ কত নিছেন, পিক্সেল কত নিছেন? আমরা বলে দিচ্ছি। প্রাইস দিছিলাম $5। না মানে সাইজ কত নিছেন, সাইজ পিক্সেল কত? পিক্সেল দিছিলাম এটা 500x310। আচ্ছা আপনার এই যে উপরে দেখেন এডিট গিগ লেখা আছে, উপরে আপনার প্রোফাইলের এই অংশটার নিচে এডিট গিগ, এই যে এইটা। এখানে আপনি এই যে সার্চ ট্যাগ যেগুলো লিখছেন, এই ট্যাগগুলো আপনার ঠিক করতে হবে। এখানে যে দিয়েছেন কি কি আছে, 3টা আছে, 5টা ইউজ করতে পারবেন আপনি।
আপনি আরো দুইটা অ্যাড করে দেন এখানে। এখানে গ্রাফিক্স ডিজাইন একটা অ্যাড করে দেন, আর একটা দিতে পারেন ইউনিক লোগো। কিওয়ার্ডের উপর, আপনার ট্যাগের উপর অনেক কিছু ডিপেন্ড করে, যাতে গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ করলেও আপনার এই গিগটা শো করবে। এই কারণে ট্যাগ গুলো খুব ইম্পর্টেন্ট, যে কি কি ট্যাগ আপনি ইউজ করছেন। এখানে যদি লোগো হয়ে থাকে তাহলে লোগো রিলেটেড যে ট্যাগগুলো আছে সেগুলো। হ্যাঁ, লোগোর জন্য যেই ট্যাগ গুলো ইউজ হয় নরমালি সেইগুলো দিবেন। আপনি যদি বিজনেস কার্ডের করেন তখন আপনি ট্যাগ চেঞ্জ করবেন, এইভাবে ট্যাগ গুলো ইউজ করবেন। ট্যাগ গুলোর উপর কিন্তু অনেকাংশে ডিপেন্ড করে যে আপনার গিগটা মানে কোন পজিশনে আসবে। কিওয়ার্ড দিয়ে যদি রিসার্চ করে আপনার গিগটা নাই আসে, তাহলে তো আর গিগটা করলে অনেকে দেখতেই পাবে না, পাবলিশ করে লাভ হবে না। এবার সেভ করে দেন। আচ্ছা, এইটুকু চেঞ্জেস সেভ হয়ে গেছে। এবার প্রাইসিং এ যান, প্রাইসিং এর অংশটা একটু দেখবো। প্রাইসিং, প্রাইসটা কত দিয়েছেন এবং ডেলিভারির এই বিষয়গুলো, এখানে কিছু বিষয় আছে। এখানে দেয়া আছে যে আপনি লোগো ডিজাইন, এখানে একটু সুন্দর করে লেখা উচিত ছিল। এখানে লিখছেন ফুল লোগো ডিজাইন, এখানে আপনার দেওয়া উচিত ছিল যে লোগো ডিজাইনটা ইউনিক হবে, কনসেপ্টটা মানে কনসেপ্ট ওয়াইজ হবে, কেমন হবে, এই কিছু জিনিস আপনার অ্যাড করতে হতো। তিনটা সেক্টরে কখন কখন দিতে পারবে, কত টাইমের ভিতরে ডেসক্রিপশনটা আরেকটু সুন্দর করে লেখেন মারুফ, ডেসক্রিপশনটা আরেকটু সুন্দর করে লেখেন। আর এই যে ডেলিভারির ক্ষেত্রে আপনার তিনটাই আপনি প্রায় একই রকম দিয়েছেন, 3 দিন দিয়েন না। একটা লোগো ডিজাইন করতে 3 দিন লাগে না। এখানে যদি বেসিকে আপনি 3 দিন নেন, সহজে কেউ নিতে চাবে না। এখানে 1 দিন বা 2 দিন দেন, এরপরে 3 দিন, এরপরে আপনি 4 দিন রাখলেন। আর রিভিশন সবগুলোতে সমান দেবেন না। রিভিশন প্রথমটাতে হয়তো যদি 3 বার দেন, পরেরটাতে দিলেন 5 বার, আর প্রিমিয়ামে সবসময় দিবেন আনলিমিটেড। এখানে 4-5 বার দিলেন আর এখানে দিলেন আনলিমিটেড। প্রিমিয়ামে আনলিমিটেড দেবেন কেন? কারণ এটা তো প্রিমিয়াম প্যাকেজ নিয়েছে সে, সব থেকে হাই রেট আপনি যেটা দিয়েছেন সে সেই রেটেই নিবে। আর আপনি যদি না দেন তাহলে হয়তোবা কি হবে, পরবর্তীতে একটা খারাপ রিভিউ পাওয়ার সম্ভাবনা থাকে যে কারেকশনটা সে পেলো না। আরো অপশন আছে যে সোর্স ফাইল, তারপর লোগো ট্রান্সপারেন্সি এবং হাই রেজলিউশন, সবগুলোতেই দিচ্ছেন, সবগুলোতেই সেম দিয়েন না। এখানে আপনি সোর্স ফাইল নাও দিতে পারেন, বেসিকে সোর্স ফাইল দিলেন না, এই দুইটাতে থাকলো। লোগো ট্রান্সপারেন্সি 3টাই থাকলো, হাই রেজলিউশন আপনি 3টাতেই দেন। 3D মকআপে আপনি হয়তো সবগুলো মকআপে বসাবেন না, হয়তো স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম এই দুইটাতে আপনি মকআপ দিলেন। আর এর সাথে আপনি স্টেশনারি ডিজাইন দেবেন কিনা, যদি দিতে চান দিতে পারেন, না দিলে একটাও দেওয়ার দরকার নাই। আর ভেক্টর ফাইল এখানে 3টা আছে, 3টার মধ্যে ভেক্টর ফাইল আপনি যেটা দিতে চান সেটা দেবেন, আর যেটা দিতে চান না দিবেন না। এটা প্যাকেজ অনুযায়ী সেট করবেন। এবার ঠিক আছে, দেখেন প্রাইসিং এখানে $5, $10, $20 সুন্দর করে সেট করা হয়ে গেছে। আর এই যে আরেকটা জিনিস নিচে গিগ এক্সট্রা এখানে একটু কারেকশন করেন, যে এখানে আই উইল ডেলিভার অনলি 1 দিন, মানে এটা ইমার্জেন্সি, আপনি 1 দিনে তাকে করে দেবেন। 2 দিন যদি দেন তাহলে নরমালিও সে 1 দিনেই পাচ্ছে, 2 দিনে পাচ্ছে, তাহলে সে আপনাকে এক্সট্রা $5 কেন দিবে? এই জন্য এখানে দেবেন 1 দিন, মানে আপনি তাকে ইমার্জেন্সি বেসিসে 1 দিনে করে দেবেন, সেক্ষেত্রে আপনাকে $5 এক্সট্রা দিবে। মানে সে যেই প্যাকেজটা নিয়েছে সেই প্যাকেজেরটাও আপনি পাচ্ছেন, প্লাস এক্সট্রা $5। এক্সট্রা $5 তো আপনাকে কেউ এমনি দিবে না। এখানে আপনি আর্জেন্ট ডেলিভারি যখন দিবেন, এই প্রত্যেকটা প্যাকেজের ক্ষেত্রে আপনি যদি 1 দিনে ডেলিভারি দিতে পারেন তাহলে আপনি তার থেকে বেশি চার্জ করতে পারবেন। ডেলিভারি গুলো 1 দিনে দেওয়ার ইয়েটা লিখে দেন। আর আমাদের তো ফাইল সেভ করতে টাইম লাগে না, এআই ফাইল বা আলাদা আলাদা ফাইল করতে কাজ করা হয়ে গেলে তো বেশি সময় লাগে না। এগুলোতে আপনি 1 দিন দেওয়ার চেষ্টা করবেন। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এক্সট্রা ফাস্টে যদি আমরা অনেক দিন দেই তাহলে তো তারা এক্সট্রা পে করে এই সুবিধাটা নিবে না। স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামের ক্ষেত্রেও চেঞ্জ করে দেন, যে 1 দিনে করে দেবেন, $5 এক্সট্রা দিবে, $10 এক্সট্রা দিবে। কারণ আপনি 1 দিনে তাকে করে দিচ্ছেন, যেখানে তার 2-3 দিন সময় নেওয়ার কথা। 1 দিনে একটা লোগো করে ফেলতে পারবেন। আর যদি আপনার নিতান্তই মনে হয় যে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি 2 দিন দিতে পারেন। আমার কথার উপর ভিত্তি করে 1 দিন দেওয়ার দরকার নেই। কিন্তু এখানে এক্সট্রা ফাস্ট বলতে কিন্তু যত ফাস্ট আপনি দিতে পারেন, এখানে নরমালি 1 দিনই দেয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং তার জন্য তারা এক্সট্রা পে করে। আর এখানে বলা হয়েছে অ্যাডিশনাল রিভিশন, এখানে যে রিভিশন গুলো দেওয়ার কথা আছে আমাদের, তাছাড়াও আমি যদি অ্যাডিশনাল রিভিশন করে দেই, সেটা কয়দিন করব তার উপর বেস করে এখানে $5 বা $10 আপনি চার্জ করতে পারেন।
আর এখানে বলছে অ্যাডিশনাল লোগো কনসেপ্ট, মানে একই লোগো অন্য কনসেপ্টে আপনি যদি করে দেন তাহলে সেক্ষেত্রে কয়দিন সময় নেবেন এবং কত আপনাকে এক্সট্রা পে করতে হবে। আচ্ছা, আর এখানে আরেকটা অপশন আছে সোর্স ফাইল। সোর্স ফাইল একটা অপশনে আমরা দিচ্ছি না, তো এখানে যদি আমি সোর্স ফাইল আমার থেকে সে নিতে চাই তাহলে তাকে কত ডলার দিতে হবে এটা আপনি দিয়ে দিতে পারেন। যে সোর্স ফাইল যদি নিতে হয় তাহলে এক্সট্রা $5। যেগুলোতে সোর্স ফাইল দিতে চেয়েছেন ওটা তো আপনি এমনিই দেবেন, আর যেটাতে সোর্স ফাইল দেবেন না বলেছেন সেটাতেও যদি সে চায় তাহলে তাকে $5 দিতে হবে। আর 3D মকআপ, এখানে স্টেশনারি ডিজাইন কিন্তু আগের বার দেন নাই, এখানে স্টেশনারি দিয়েছেন, মানে স্টেশনারি যদি করে নিতে হয় তাহলে প্যাকেজের বাইরে $10 তাকে দিতে হবে, এটা ঠিক আছে। আর সোশ্যাল মিডিয়া কিট ভেক্টর ফাইল দরকার নেই, কারণ এগুলো তো দিয়েছেন আগে, এবার সেভ করে দেন। আর ওই ডেসক্রিপশনটা আর একটু ভালো করে লিখেন, যখন সময় পান ডেসক্রিপশনটা একটু সুন্দর করে লিখে দিয়েন, তাহলে ভালো লাগবে। যাই হোক ম্যাম, আমি নতুন তো মোটামুটি সবই এই জন্যই আমি দেখতে চাইলাম যে একটু দেখে নিলে আপনারা এখন বুঝতে সুবিধা হলো যে কোন প্যাকেজটা কিভাবে সেট করবেন। অবশ্যই। আর রিকোয়ারমেন্টস এ যান, একটু রিকোয়ারমেন্টস এর ওখানে একটু কাজ আছে। রিকোয়ারমেন্টস এ আপনার কি কি রিকোয়ারমেন্ট এই কাজ করতে গেলে এগুলো একটু লিখে দিতে হয়। এই যে এখানে আপনি দিয়েছেন অলরেডি দেখছি, ব্র্যান্ড নেম, প্রিন্ট মিডিয়া, ওকে, এগুলো লিখে দিয়েছেন। আপনার আসলে এই কাজটা করতে গেলে আপনার তো একটা রিকোয়ারমেন্ট আছে, আপনাকে তো কিছু জিনিস ওনাকে দিতে হবে। যে লোগোটা যে করে নিবে সে অবশ্যই তার কোম্পানি ডিটেলস বা কোম্পানির নাম এই ধরনের জিনিস কিন্তু আপনি চাইবেন, তো এইগুলো রিকোয়ারমেন্টস এ অ্যাড করে দিবেন যে আপনার কি প্রয়োজন তার কাজ করতে গেলে। এটা কিন্তু ওনার রিকোয়ারমেন্ট না, এটা আপনার রিকোয়ারমেন্ট, যে কাজ করতে গেলে ওনার লোগোটা করতে গেলে আপনি কি কি চাচ্ছেন, আপনার কি কি প্রয়োজন। কোম্পানি নেম, কোম্পানি ডিটেলস, মানে তারা কি ধরনের কাজ করে সেগুলো না জানলে তো আপনি লোগোটা করতে পারবেন না। আর যদি কোনো ডেমো থাকে তাহলে তার ডেমো একটা ইমেজ আপনি দেখলেন, পূর্ববর্তী কোনো লোগো থাকে সেটা মডিফাই করতে চায় তাহলে সেই ফাইলটা আপনার লাগতে পারে। এইভাবে কিছু কথা আপনি লিখে দিতে পারেন যে এটা আপনার রিকোয়ারমেন্ট, আপনার কি কি প্রয়োজন হবে তার কাজটা করতে গেলে। ম্যাডাম এগুলো এটুকু রাখলেই হবে, এটা আপনার ইচ্ছা আপনি কতটুকু দিবেন। আমি শুধু আপনাকে মনে করাই দিলাম, কারণ এই ক্ষেত্রে হয় কি যেখানে যদি আপনি স্পেসিফিক্যালি লিখে না দেন তখন বায়ারের সাথে একটা মিসকমিউনিকেশন তৈরি হয়, তখন হয়তো বা উনি বলবে যে আপনি তো আসলে রিকোয়ারমেন্টে লেখেন নাই, তখন কিন্তু দোষটা আপনার, কারণ আপনি রিকোয়ারমেন্টে আগে থেকে বলে দেন নাই যে আপনার এইটা এটা প্রয়োজন। বুঝতে পেরেছেন? একটু লিখে, হ্যাঁ সেভ দিয়ে দেন, সেভ করে দেন। আচ্ছা, এখানে অ্যাড হয়ে গেছে, আর কিছু অ্যাড করার প্রয়োজন হবে না, এগুলো থাকলেই হবে। আর গ্যালারিতে তো আপনার ছবিগুলোই আছে, ওগুলো ঠিক আছে। মেইনলি এইগুলোই বেশি ইম্পর্টেন্ট। আপনি শুরুতে টাইটেলটা কি লিখছেন, ডেসক্রিপশনে কি দিচ্ছেন, আর এই যে আপনার যে প্যাকেজগুলা, এই প্যাকেজগুলো ঠিকঠাক মতো সেট করতে পারলেন কিনা, রিকোয়ারমেন্ট ঠিকঠাক লেখা হলো কিনা, এইগুলো
যদি ঠিক থাকে আর বাকিগুলো অত বেশি ভালো করে দেখা হয় না, এগুলোই বেশি ইম্পর্টেন্ট আপনার একটা গিগের ক্ষেত্রে। এভাবে আরো কয়েকটা গিগ করবেন। আর মারুফ, আরেকটা জিনিস আপনাকে বলি যে আপনি এখানে 3টা একই ধরনের ছবি ইউজ করেছেন, মানে একই লোগো বিভিন্ন ভাবে ইউজ করছেন। এটা না করে আপনি এখানে অন্য আরো লোগো কিন্তু তাকে দেখাতে পারেন। একটা গিগের মধ্যে আপনি চেষ্টা করবেন, এখন তো ইনিশিয়ালি আমরা 3টার বেশি ছবি এখানে অ্যাড করতে পারবো না, সেক্ষেত্রে আপনার যেটা বেস্ট লোগো 1টা বা 2টা আপনি শুরুতে দিলেন, আর লাস্ট পেজে হয়তো বা একটা পেজের মধ্যে ছোট ছোট করে কয়েকটা লোগো দেখালেন। তাহলে কিন্তু আপনার লিমিটেড স্কোপ থাকা সত্ত্বেও ওইখানে কিন্তু আপনি বায়ারকে অনেকখানি আপনার পোটেনশিয়াল দেখাই দিতে পারলেন। তখন কিন্তু সে আরো বেশি ট্রাস্ট করবে আপনাকে, যে তার 10টা লোগো দেখছি, 2টা লোগো দেখা আর 10টা লোগো দেখা কিন্তু সমান না। তখন কিন্তু সে আগ্রহী হবে আপনাকে কাজ দেওয়ার ক্ষেত্রে। এগুলো আপনি পরে এডিট করতে পারবেন, শিখে গেলেই হবে। আপাতত এটা আপাতত এটা থাকুক, আপনি পরে এডিট করে নিয়েন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মিতু দেখাতে চাচ্ছিলেন, মিতুর কিছু কাজ আছে বলছিলেন। মিতু, আপনি কাজগুলো আমাদের দেখান, তারপর আমরা বলছি যে আপনি কি গিগে ইউজ করতে পারেন কিনা। মিতু কোথায়? আচ্ছা, আমরা তাহলে একটু লেটার হেড ডিজাইন দেখি, লেটার হেড কিভাবে ডিজাইন করে। লেটার হেড স্টেশনারি, যেহেতু এই ধরনের কাজ আসতেছে, আমরা একটু দেখতে পারি। আর দেখেন এই লেটার হেড গুলো খুবই সিম্পল কাজ। দেখেন টেক্সটটাই বেশি, ডিজাইন আর কতটুকু, পুরাটাই তো টেক্সট, তাই না? লেটার হেড ডিজাইন খুবই সোজা মনে হচ্ছে না? A4 সাইজের একটা পেজ নেবেন, সিম্পলি একটু ডিজাইন করবেন, আর বাদ বাকি সবই টেক্সট, আর কিছুই নাই। একটা যদি ওপেন করি, এই দেখেন দেখা যাচ্ছে সিম্পল কিছু জিনিস। এই যে এখানে শুধু লোগো দিয়ে হয়তো বা যেই কোম্পানির তার ডিটেলসটা একটু দিলেন ছোট করে, অ্যাড্রেস সহ, তারিখটা লেখা, এখানে কিছু টেক্সট, এখানে হচ্ছে সিগনেচার, আর এখানে আরেকটু কিছু ডিটেলস দেওয়া আছে। আর সিম্পলি জাস্ট শুধু এখানে একটু ডিজাইন, এখানে একটু ডিজাইন। আমার মনে হয় লেটার হেড ডিজাইনটা অনেক সোজা, অনেক সহজ একটা কাজ, এবং এখানে খুব বেশি ক্রিয়েটিভিটি না দেখালেও চলে। দেখেন অনেক সিম্পল সিম্পল কিন্তু কাজগুলা, এইটুকু কাজ করতে আপনার বেশি সময় লাগবেই না। আপনারা এখন যে কাজ জানেন তো, একটা লোগো নিয়ে আসে বসায়, এই কাজটুকু আপনার করতে বড় জোর আধা ঘন্টা লাগবে। যদি খুব বেশি সময় লাগে তাহলে আধা ঘন্টা, এর বেশি লাগবে না। তবে এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট দেখেন ফন্ট এবং অ্যালাইনমেন্ট। সিম্পল ফন্ট ইউজ করছে এবং অ্যালাইনমেন্ট গুলো চেক করতে হয়। এই কাজগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফন্ট আর অ্যালাইনমেন্ট। ফন্টের কালার, ফন্টের সাইজ, ফন্ট কি ইউজ করছেন, আর অ্যালাইনমেন্ট। আর বিশেষ কিছু কিন্তু দেখার প্রয়োজন হয় না। দেখেন ম্যাম, কোন ফন্টটা বেশি ইউজ করা হয়? এরিয়াল? ডিপেন্ড করে, এক এক কোম্পানির এক এক ধরনের পলিসি থাকে, তবে খুব সিম্পল ফন্ট গুলো ইউজ হয়। এরিয়াল ইউজ করা যায়, ক্যালিবেরি নরমালি ইউজ করতো আগে, তারপর টাইমস নিউ রোমান ইউজ হতো আগে এক সময়। লেটার হেড কি ডিজাইন করতে পারবেন? খুবই সহজ কাজ কিন্তু। আপনারা গিগে আরেকটা জিনিস করতে পারেন, ভিজিটিং কার্ড, স্টেশনারি এবং লেটার হেড, এভাবে যদি গিগ করেন তাহলে 3টা একসাথে পাচ্ছে বায়ার। এই ধরনের প্যাকেজ গুলা কিন্তু ওনারা বেশি নেয়। প্যাকেজ আকারে ম্যাডাম স্টেশনারিটা কি ম্যাম? স্টেশনারি ডিজাইনটাও দেখাই দিই তাহলে, সার্চ করলেই পেয়ে যাবো আমরা। স্টেশনারি ডিজাইনের মধ্যে এইগুলোও আছে। আচ্ছা আমি একটু দেখাই আপনাদের। দেখেন আমি শুধু ইমেজ গুলো দেখবো। স্টেশনারি বলতেই দেখেন একটা লেটার হেড আছে, একটা খাম আছে, কার্ড আছে, অনেক কিছু থাকতে পারে। এই যে এটা যদি দেখি, কর্পোরেট স্টেশনারি ডিজাইন টেমপ্লেট,
আচ্ছা, এটা অনেকটা ওই যে সুজন ভাইয়ের কাজের মতো ব্র্যান্ডিং টাইপসের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা সেরকমই। দেখেন এইটা কিন্তু একটা খাম, এটা জাস্ট একটা খাম। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই যে কার্ড, এটা ডাবল সাইডের, আর এটা হচ্ছে কি আপনার লেটার হেড। লেটার হেড লেটার হেড, আর এটা হচ্ছে লেটার হেডের কভার। যদি আপনি ইউজ করেন এটা ইউজ করতে পারেন। এই হচ্ছে স্টেশনারি ডিজাইন টেমপ্লেট। স্টেশনারির মধ্যে এই আইটেমগুলোই বেশি থাকে। যে এটা যদি দেখেন, দেখেন সেম সেম আইটেমই আছে, এই কয়টা আইটেমই থাকে স্টেশনারিতে। এটা যদি দেখেন, আমরা কি মানে এইভাবে গিগ তৈরি করব আলাদা আলাদা করে? এভাবে যদি গিগ করতে পারেন স্টেশনারির জন্য এটা স্টেশনারি প্যাকেজটাই সেখানে পেয়ে যাচ্ছে। এইভাবে গিগ করলেও ভালো হবে। আলাদা আলাদাও যদি করেন তাহলেও হবে, কিন্তু যেহেতু আপনারা প্রথমে 7টার বেশি গিগ করতে পারবেন না, বলা হচ্ছে যে প্রথমে আপনারা 7টার বেশি গিগ করতে পারবেন না, তো যদি আপনি স্টেশনারির জন্য একটা করেন, সেহেতু প্যাকেজ আকারে ভালো। হ্যাঁ, এভাবে দিলে আপনার ভিজিটিং কার্ড বলেন, লেটার হেড বলেন, সবগুলো একটার মধ্যে চলে গেল। তাহলে আপনারা আর আলাদা গিগ করতে হবে না। দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে। এটা কিন্তু কোনো ম্যাম আইডিয়া নিয়ে করতে পারবো। এটার আপনার দেখেন এটার যে মাপ, এর থেকে এটার কভারের মাপটা কেমন হয়, এগুলো নিয়ে আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে। সাইজ কেমন হবে গুগল সার্চ করবেন, গুগল সার্চ করে কোনটার কেমন সাইজ নেবেন এত কিছু মনে থাকে না। আর এখানে দেখেন ফ্লায়ারও আছে এর সাথে, গিফট ভাউচার, সেট অফ স্টেশনারি, এই যে ওয়েব ব্যানার দিছে, এই যে ভিজিটিং কার্ড দিছে, ব্রোশিয়ার দিছে একটা। প্যাকেজ অনেক রকম থাকতে পারে, আপনি আপনার মতো করে প্যাকেজ সেট করে নিতে পারেন। যে সিডির উপর বসাইছে, আইডি কার্ড এখানে একটা দিছে ছোট করে, অনেক কিছুই করা যেতে পারে। যে ফোন আর ট্যাব বানাইছে একটা। পেনটাও কি করা আছে না, নাকি পেনটা এমনি বসাইছে? এটার দরকার নাই, পেন তারপরে আপনার হচ্ছে মগ, এগুলো তো আসলে দরকার নাই। আপনার স্টেশনারি ডিজাইন বলতে মেইনলি এইগুলোই, এই এক্সট্রা যে জিনিসগুলো আছে এগুলো শুধু দেখতে ভালো লাগার জন্য। হ্যাঁ, এটার জন্য মানে কয়দিন সময় লাগে? এটার কয়দিন সময় লাগে আপনার কাজের উপর, বাইরের থেকে কয়দিন সময় নিতে হবে? এই কাজটা হয়তোবা কেউ একদিনে করে ফেলবে, কারো 2 দিন লাগতে পারে। এটা আপনি যেহেতু শুরুতে কাজ করছেন বিগিনার লেভেলে, তো আপনার জন্য হয়তোবা একটু কষ্ট হয়ে যেতে পারে যে এতগুলো ডিজাইন করব, কিন্তু দেখেন ডিজাইনের প্যাটার্ন কিন্তু সেম সেম জিনিসটাই, শুধু একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটার উপর জাস্ট বসাইছে। এই যে দেখেন রাবারের উপর বসাইছে, একটা রাবার আছে, কার্ড আছে, পেন্সিল তো আর বসানোর দরকার নেই। এই যে একটা খাম আছে, এই এই কাজটাই কিন্তু এখানেও এটাই আছে, জাস্ট এখানে একটা স্কিল মোহরের মতো বসাই দিছে। সিম্পল, কিন্তু কাজগুলো যে খুব কঠিন তা না, কিন্তু একই জিনিস আপনাকে মাপ অনুযায়ী হয়তো বিভিন্ন জায়গায় ইউজ করতে হবে। দেখেন এইখানে যে লোগোটা, এই লোগোটাই এখানে আছে, এই লোগোটাই এখানে ইউজ হয়েছে, এই লোগোটাই কিন্তু প্রত্যেকটা জায়গায় ইউজ করছে। সি, আলাদা করে কিন্তু খুব বেশি কাজ করে নাই, সব জায়গাতে জাস্ট এখানে একটা কালার দিয়েছে, নিচে লেখাটুকু রাখছে, আর এই একই লোগো বারবার এখানে এখানে বসাই দিছে, কালার গুলো চেঞ্জ করে দিছে। আর এইরকম মকআপ পাওয়া যায়, এই মকআপে জাস্ট সবগুলো একটু বসাই দিছে, শেষ কাজ। খুব বেশি সময় লাগার কথা না। তারপর আপনি আপনার সুবিধা মতোই করবেন। এই যে এই আরেকটা টেমপ্লেট আছে, এখানে এত রকমের কিছু আছে, একটা শপিং ব্যাগের মতোও আছে। তো স্টেশনারি আইটেমে আসলে কি কি আপনি রাখবেন আপনার প্যাকেজে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। অনেকে অনেক কিছু অফার করে, এক্সট্রা অনেক কিছু সেখানে থাকতে পারে, তবে নরমালি এইগুলোই থাকে, এই কয়টা জিনিস থাকেই আর কি। আমি যদি এরকম মনে করেন যে বিজনেস কার্ড, তারপরে একটা ওয়াচ, টি শার্ট, মানে এরকম করতে পারে। হ্যাঁ আপনি দিতে পারেন, কিন্তু টি শার্টটা কি আসলে স্টেশনারির মধ্যে পড়বে? টি শার্ট কিন্তু স্টেশনারি আইটেম না। কোনটা স্টেশনারি আইটেম এটা আপনাকে জানতে হবে, তাই না? না ম্যাম, স্টেশনারি আইটেমের মধ্যে যেগুলো পড়ে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। আর প্যাকেজিং নিয়েও আমরা বেশ কিছু কথা বললাম, আমরা যদি প্যাকেজিংও দেখতে চাই, প্যাকেজিংটাকে একটু সার্চ করে দেখে আসি।
আমার নেটটা অনেক স্লো কাজ করতেছে, বৃষ্টি পড়ছে তো বাইরে। দেখেন প্যাকেজিং ডিজাইন, এটা আসলে নির্দিষ্ট করে প্রোডাক্ট না বুঝে মাপটা দেখেন এক একটার ক্ষেত্রে কিন্তু প্যাকেজিং এক এক রকম। আর এরকম কিছু টিউটোরিয়ালও আপনারা দেখে নিতে পারেন, প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন টিউটোরিয়াল। দেখেন প্রোডাক্টের প্যাকেজিং এর এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম, এইটার যেমন মাপ বা এইটার যে সাইজ এটার সাথে কিন্তু আরেকটা মিলবে না। এই যে দেখেন এই প্যাকেটটা আলাদা আর এই যে প্যাকেটটা দেখলাম এই প্যাকেটটা কিন্তু আলাদা, তাহলে দুইটার মাপ আপনাকে কিভাবে একভাবে আমি বলতে পারি? বলতে তো পারবো না। প্রোডাক্ট অনুযায়ী এই যে দেখেন এই একটা ডিজাইন, এটার যেমন ডিজাইন হবে এটার ডিজাইন কিন্তু তেমন হবে না। এই যে দেখেন এটার যেমন ডিজাইন, মাপ না জানলে আপনি করতে পারবেন না, এটাই হচ্ছে কঠিন কাজ। প্যাকেজিং বা বোতল বা কৌটার যে লেবেলিং হয় এই ধরনের ডিজাইন গুলো করতে গেলে আপনাকে মাপটাই নিয়ে একটু ভাবতে হবে। ডিজাইন আপনি করে ফেলবেন কিন্তু মাপটা নিয়ে আপনার সমস্যা হবে বেশি। এই যে কফি প্যাকেজিং যদি দেখতে চাই আমরা, দেখেন এক একটা কিন্তু এক এক রকম, সবগুলো কিন্তু এক না। ম্যাম মনে করেন যে আমি যদি ইউনিলিভারের হচ্ছে যে মানে যেগুলো আছে প্যাকেজিং ওইখান থেকে যদি আমি গুগলে সার্চ দিই তাহলে আমি সাইজটা পাবো না? হ্যাঁ সাইজ আপনি খুঁজে দেখতে পারেন, সাইজটা পেতে পারেন, কিন্তু বায়ার আপনাকে যেই প্রোডাক্টের ডিজাইনটা দিচ্ছে তাহলে আপনাকে সেটা তো জানতেই হবে। ওখান থেকে আপনি একটা সাইজ দেখলেন কিন্তু সাইজটা তো আপনি ওইভাবে বুঝতে পারবেন না। বায়ার আপনাকে কোন প্রোডাক্টের জন্য দিচ্ছে সেটার আসলে কেমন দেখতে প্যাকেজিংটা, কি ধরনের ডিজাইন সে চাচ্ছে, মাপটা কেমন হবে। একটা প্রশ্ন ছিল। বলেন। প্যাকেজিং ডিজাইন সম্পর্কে অনেক কিছুই কিন্তু আমরা প্রথমে বুঝতে পারছিলাম না, কারণ প্যাকেজিং এর কাজটা কম করছি, আমি তো করিই নাই, আমার ধারণাও ছিল না খুব একটা। যাই হোক এখান থেকে একটু ধারণা হয়ে গেল যে প্যাকেজিং ডিজাইনটা এভাবে আমার দেখি আপওয়ার্কের অ্যাকাউন্টে মাঝে মাঝে প্যাকেজিং এর জব ইনভাইটেশন আসে, তো ওগুলো টেমপ্লেট দিয়ে বেশ কিছু কাজ করে দেখতে হবে। তাহলে আমারও এখন মনে হচ্ছে যে এই কাজটা আসলে করা দরকার, করব দু একদিনের মধ্যেই করব, নিজেই করব। নতুন কিছু দেখলেই আগ্রহ প্রকাশ করে করার চেষ্টা করবেন, নিজে চেষ্টা করবেন, প্রয়োজনে 2টা টিউটোরিয়াল দেখবেন, তাহলে আপনার ধারণা হয়ে যাবে। একবার যখন আপনি কাজটা করবেন সেটার উপর আপনার কিন্তু দখল চলে আসবে। প্যাকেজিং এর ম্যাম, প্যাকেজিং এর অনেকগুলো টিউটোরিয়াল দেখছি আমি সকাল থেকে শুরু করে। আচ্ছা প্যাকেজিং এর ওই টেমপ্লেট বানানো কেউ দেখায়নি, সরাসরি ডিজাইন করছে। প্রত্যেকটাতেই কিন্তু আমিও দেখছি, আপনি বলছিলেন আমাকে কালকে, আমিও ভাবলাম যে প্যাকেজিংটা তো আমি আগে দেখি নাই, একটু দেখে নেই। তো প্যাকেজিংটা দেখতে গিয়ে দেখলাম যে প্রত্যেকেই কিন্তু একটা টেমপ্লেটের উপর শুধু ডিজাইনটা করতেছে, জাস্ট ডিজাইন করা দেখাইছে। কোনো জায়গায় কিন্তু টেমপ্লেট নেই, টেমপ্লেট পাই নাই। টেমপ্লেট কিভাবে বানাবো এটা সার্চ করে দেখতে হবে যে এটা পাওয়া যায় কিনা। ছিলেন হ্যালো, জি ম্যাম। জি আপনি কিছু বলছিলেন? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কেউ গিগ যদি না করেন তাহলে একটু লেটার হেড ডিজাইন করেন সবাই। লেটার হেড ডিজাইন একদিনও আমরা করিনি। জাস্ট ডিজাইনটা করেন আর যে লেখাগুলো দরকার হবে গুগল থেকে একটু কপি করে নিয়ে আসলেন, কপি করে নিয়ে এসে বসালেই হবে।
হলো, কারোর কোনো সারা শব্দ পাচ্ছি না। যে হাই প্রফেশনাল বা হাই কোয়ালিটি কি হবে, যে হয়তো কনসেপ্টটা একটু আলাদা হবে আর একটু বেশি পরিশ্রম করে করবে, কিন্তু খুব কি বেশি চেঞ্জ হয়? খুব বেশি চেঞ্জেস কিন্তু থাকে না। তারপরেও যাদের বাজেট বেশি আছে তারা কিন্তু স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম নিয়ে নিবে। এখানেও 2টা লোগো করবে, এখানেও 2টা লোগো করবে, শুধু এই একটাতে 3টা লোগো করবে। কিন্তু এখানে কিছু জিনিস সে এক্সট্রা দিচ্ছে, সেটা হচ্ছে 3D মকআপ এবং ভিআইপি সাপোর্ট বলছে। ভিআইপি সাপোর্টটা কথার কথা, এটা আপনারা এমনিই দিতে পারেন। ভিআইপি সাপোর্টের কিন্তু কোনো অপশন নাই এখানে। জাস্ট ভিআইপি সাপোর্ট আপনি লিখে দিলে জিনিসটা একটু চোখে লাগতেছে, ও আচ্ছা খুব ভালো সাপোর্ট দিবে, এরকম একটা ব্যাপার। এটা জাস্ট মানে অ্যাটেনশন গ্র্যাব করার জন্য এরকম কিছু ওয়ার্ড আপনারাও ইউজ করতে পারেন। ভিআইপি সাপোর্ট, এক্সক্লুসিভ সাপোর্ট, এরকম অনেক কিছুই দিতে পারেন। এক্সক্লুসিভ ডিজাইন, ইউনিক ডিজাইন, এই ধরনের কথাগুলা ব্যবহার করতে পারেন। এগুলো কিছুই না, এরকম কিন্তু কোনো অপশন নাই, কিন্তু সে এখানে জাস্ট ইউজ করছে, দেখেই মনে হচ্ছে ভিআইপি সাপোর্ট দিবে, ভিআইপি সাপোর্ট। বুঝতে পারছেন? আর এখানে দেখেন আরো কিছু জিনিস দিবে, আনলিমিটেড রিভিশন দিবে, এটাও লিখে দিয়েছে। আমরা এটা এখানে গেলে পাবো, কিন্তু উনি কিন্তু এখানেই লিখে দিয়েছে, যাতে আপনি এইদিকে না পড়লেও, ভালো করে না দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে কি কি জিনিস আছে, কি কি দিবে সে। আরেকটা জিনিস, ওই যে স্টেশনারি এন্ড সোশ্যাল মিডিয়া কিট যেটা বললাম, স্টেশনারি এন্ড সোশ্যাল মিডিয়ার যে প্যাকেজগুলো দেখলাম ওরকম একটা প্যাকেজ দিবে, আর ভিআইপি সাপোর্ট লিখে দিবে, বাস। বোনাস হিসেবে দিবে। হ্যাঁ, সিম্পল। কিন্তু দেখেন 2টা কনসেপ্ট, এটার ক্ষেত্রে 2টা লোগো, তাই 2টা কনসেপ্ট, 2টা লোগো 2টা কনসেপ্ট, 3টা লোগো 3টা কনসেপ্ট। সে কিন্তু একই লোগোর 2টা কনসেপ্ট দিবে না। বুঝতে পারছেন? এখানে দেখেন 5টা রিভিশন দিবে, এখানে 9টা দিবে, এখানে আনলিমিটেড দিবে। 3টাই দিয়েছে 2 দিনে করে দেবে, কারণ এই লোগোগুলো করতে তার বেশি সময় লাগবে না। 2টা যদি করতে পারে একদিনে, 3টাও একদিনে করতে পারবে। এটাও 2টা, এটাও 2টা, এটা 3টা। আর যদি একদিনে করে দেয়, এক্সট্রা লাগবে তার $15 একদিনে করলে। দেখছেন রেট কত বাড়াইছে? একদিনে করলে $15 সে এক্সট্রা নিবে, আর যদি প্রিমিয়ামটা করে দেয় তাহলে $20 এক্সট্রা নিবে। ম্যাম ওইখানে একটা ক্লিক করেন, ওই একদিনের সামনে যে বোর্ডটা আছে ওখানে নিচে রেট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখানে ক্লিক দেখেন 55 হয়ে গেছে নিচে। এখানে ক্লিক করলে আপনার হচ্ছে অ্যামাউন্টটা কত আসতেছে টোটাল, সেটা আপনি দেখে নিতে পারবেন। যে আমি 2 দিনে নিব না, অপশন এক্সট্রা অপশন দিলে আপনাদের ক্ষেত্রেও, আপনাদের গিগেও কিন্তু এরকম ভাবেই অ্যাড হয়ে যাবে, যে এক্সট্রা একদিন বা 2 দিন যদি আপনি দেন, ওটা আসবে। ওইটা আসার পর এখানে বায়ার যদি ক্লিক করে, তখন টোটাল যোগ হয়ে তারপর কিন্তু সে আপনাকে অর্ডারটা দিবে। যাই হোক, এই গেল। এখানে আরো কিছু আছে রেকমেন্ডেড আমাদের জন্য, আমরা এটা করতে পারি। এখানে দেখেন, was this source file and how they are helpful। ম্যাম একটা কনফিউজ ছিল, বলবো কি? বলেন তৌফিক। ম্যাম শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ হ্যাঁ বলেন। একটা বেসিক লেভেলের কাজ, আর একটা স্টার্টার লেভেলের কাজ, আর একটা প্রিমিয়াম লেভেলের কাজ, এই 3টা কাজ একটু পাশাপাশি রেখে বোঝালে আমার পক্ষে একটু সুবিধা হতো। এখানে তো বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম লেভেলের কোনো কাজ দেয়া নাই। এটা তেমন কিছুই না, এখানে কিছু সার্ভিসের জন্য এটা আলাদা আলাদা। ম্যাম আমি এই বিষয়টা যতটুকু বুঝলাম, যে সে বিষয়টা হচ্ছে আসলে এই ধরনের কিছুই না, সব কাজই একই রকম, ক্লায়েন্টকে মোটিভেট করার জন্য ওইগুলো করছে। আপনার সার্ভিস গুলো, যেমন আপনি এক জায়গায় ভেক্টর ফাইল দিচ্ছেন, এক জায়গায় ভেক্টর ফাইল দিচ্ছেন না, এক জায়গায় 2টা রিভিশন দিচ্ছেন, এক জায়গায় 5টা রিভিশন দিচ্ছেন, এক জায়গায় মকআপ সহ দিচ্ছেন, এক জায়গায় মকআপ ও দিচ্ছেন। ম্যাম এবার ক্লিয়ার, বিষয়টা বুঝতে পারছি। আর কিছুই না। আর আমি আমার গিগে যে কথাগুলো লিখছি, আমি আগে বুঝেছিলাম যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি আমি, আপনার কনফিউশন ছিল। আচ্ছা, আরেকটা জিনিস আমরা গিগে পাই, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। ফ্রিকুয়েন্টলি আমরা জানি, ফ্রিকুয়েন্টলি কি বলেন তো? ফ্রিকুয়েন্ট মানে কি বলেন? ফ্রিকুয়েন্টলি মানে কি? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? ফ্রিকুয়েন্ট মানে হচ্ছে মানে যখন কিছু কোশ্চেন সেট করে রাখা যায়, এরকম কোনো কিছু? ফ্রিকুয়েন্টলি মানে যখন তখন,
যে কোনো সময় ফ্রিকোয়েন্ট মূলত একটা ওয়েভের মতো, মানে ওয়েভটা যেরকম হচ্ছে যে বাড়ে। আমি ফ্রিকোয়েন্টলির অনেকগুলো উত্তর হতে পারে এখানে, যে কি হবে ফ্রিকোয়েন্টলি যদি অ্যাডভার্ব হিসেবে ইউজ হয় তাহলে হচ্ছে ঘন ঘন, বারংবার, উঠতে বসতে, দণ্ডে দণ্ডে, বা অভ্যাস মতো, তড়িঘড়ি, এরকম অনেক কিছু হতে পারে। যে এই ধরনের প্রশ্নগুলো সচরাচর হয়ে থাকে এটা বোঝায় ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে এই ধরনের প্রশ্ন প্রায়শই করা হয়। এখন আপনার গিকটা দেখার পরে তার মনে কিছু প্রশ্ন জাগতে পারে। হোয়াট ইজ সোর্স ফাইল এন্ড হাউ দে আর হেল্পফুল? আপনি এখানে সোর্স ফাইলের কথা লিখছেন, এখন যে বায়ার সোর্স ফাইল বোঝে না তাকে কিভাবে বোঝাবেন? এখানে দেখেন উনি প্রশ্ন এবং অ্যান্সার দিয়ে দিয়েছে। সোর্স ফাইলটা কি? অরিজিনাল ফাইল অফ দ্য লোগো ইন হুইচ উই ক্যান এডিট অর রিসাইজ দ্য লোগো। মানে আপনি এই ফাইলটা যদি নেন তাহলে আপনি এখান থেকে এডিট বা রিসাইজ করে নিতে পারবেন উইদাউট লুজিং কোয়ালিটি, কোয়ালিটি নষ্ট না করে। আর এখানে কি বলছে? দে আর অ্যাভেলেবল ইন এআই, ইপিএস, পিএসডি, পিডিএফ, পিএনজি, এসভিজি ফরম্যাট। কি কি ফরম্যাট হতে পারে? এখানে পিএনজিটা কিভাবে সোর্স ফাইল হয়? পিএনজি তে এখানে বলছে যে পিএনজি তেও পাবেন, পিএনজি তেও সে দিতে পারবে যদি সে নেন। দে আর অ্যাভেলেবল ইন এখানে ফরম্যাটসে আছে, এটা বলছে। সোর্স ফাইলের কথা বলছে, তার ভিতরে লিখছে না সোর্স ফাইল পেলে তো আপনি পিএনজি বানিয়ে নিতে পারবেন, তাই বলছি করে নিতে পারবেন। এটা বলছে যে দে আর অ্যাভেলেবল। এখানে আপনি অ্যাডোবি সফটওয়্যার থেকে কোয়ালিটি লস না করে এডিট বা রিসাইজ করতে পারবেন, এবং আপনি চাইলে এই ফাইলগুলোতে এটা করে নিতে পারবেন। টু গেট দিস ফাইলস প্লিজ সিলেক্ট স্ট্যান্ডার্ড অর প্রিমিয়াম। স্ট্যান্ডার্ড অর প্রিমিয়ামে শুধু দিচ্ছে সে। এখানে তার গিগ সম্পর্কে কি ধরনের প্রশ্ন মানুষের মনে আসতে পারে সেই অ্যানসার গুলো, প্রশ্ন এবং অ্যানসার সে দিয়ে দিয়েছে। আরেকটা দিয়েছে কি, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া কিট? আমরা অনেকেই বুঝবো না যে সোশ্যাল মিডিয়া কিটটা কি জিনিস। এখানে দেখেন লিখে দিয়েছে, সোশ্যাল মিডিয়া কিট ইজ কভারস ফর ফেসবুক, টুইটার এন্ড ইউটিউব এন্ড ইনস্টাগ্রাম। মানে সোশ্যাল মিডিয়া গুলোতে ইউজ করার জন্য কভার যেগুলো আমরা ইউজ করি। দ্য লোগো হুইচ আই ডিজাইন ইজ ফিচার্ড অন covers and they comes with social media platform friendly size and dimensions. It is offered in premium package. Premium package এ সে একটা সোশ্যাল মিডিয়া কভার করে দিবে যেটা কিনা তারা তাদের সোশ্যাল সাইটে ইউজ করতে পারবে। বুঝতে পারছেন? ফেসবুক কভার বা ইউটিউবের কভার বা ইনস্টাগ্রামের যে কভার গুলো হয় এরকম একটা কভার সে ওই লোগো দিয়ে করে দিবে, এবং সোশ্যাল মিডিয়ার যে সাইজ এবং ডাইমেনশন যেমন হয় সেই অনুযায়ী করে দিবে। তো সোশ্যাল মিডিয়া কিটেরটাও সে পরিষ্কার বলে দিল, তাহলে বায়ারের আর কোনো কনফিউশন থাকলো না। আপনি যা লিখলেন তার মধ্যে যেন কোনো কনফিউশন না থাকে, এটা ক্লিয়ার করতে হবে। হোয়াট ইজ নিডেড টু গেট স্টার্টেড? শুরু করার জন্য কি করতে পারি? অনেক বায়ার এখানে আছে হয়তোবা নতুন, তারা জানবে না যে কিভাবে এটা আমি অর্ডার করতে পারি। All the details requested for the logo design will be automatically asked while you place an order. মানে আপনি যখন একটা অর্ডার প্লেস করবেন তখন কি ডিটেইল রিকোয়েস্ট আপনার কাছে চলে যাবে। অল দ্য ডিটেইলস রিকোয়েস্টেড, সব ডিটেইল সে চাচ্ছে, ফর দ্য লোগো ডিজাইন উইল বি অটোমেটিক্যালি আস্কড। মানে আপনি রিকোয়ারমেন্টস এ যখন লিখে দিবেন তখন কিন্তু সরাসরি বাইরের কাছে ওই রিকোয়ারমেন্ট গুলো চলে যাবে, যে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী সে কাজ করবে, এগুলো তাকে প্রোভাইড করতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে কি, হোয়াট ইজ ভেক্টর অর সোর্স ফাইল? ভেক্টর অর সোর্স ফাইল আর দ্য অরিজিনাল ফাইলস AI and EPS in which logos are designed by which you can edit or resize the logo to any desirable size without quality loss or pixelation. এটা কিন্তু প্রথম কোশ্চেনের মতোই অ্যানসারটা, কোশ্চেনটাও প্রায় এক সেম টাইপের। আর এখানে স্টেশনারি ডিজাইন সম্পর্কে সে আরেকটা কোশ্চেন এর অ্যানসার দিয়েছে, আমরা যদি একটু দেখি। Stationary designs are set of business card which is designed symmetrical to your logo designs overall theme and color. মানে ওভারঅল একটা থিম আর কালার দিয়ে এখানে বিজনেস কার্ড গুলো সে করে দিবে। It comes in direct print ready files in RGB or CMYK as per you need. আপনি যদি RGB চান RGB, যদি CMYK চান CMYK, এটাকে প্রিন্ট রেডি করে দেওয়া হবে। It is being offered under only premium package, platinum package. মানে যেটা এর প্রিমিয়াম প্যাকেজটার নাম দিয়েছে প্লাটিনাম, তাই প্লাটিনাম প্যাকেজ বলছে। তো প্লাটিনাম প্যাকেজে সেটা দিবে, একদম প্রিন্ট রেডি বিজনেস কার্ড করে দিবে। দেখেন এখানে কিন্তু স্টেশনারি ডিজাইনে আরো অনেক কিছু থাকে আমরা দেখছি, কিন্তু সেখানে লিখেই দিছে যে এখানে বিজনেস কার্ডের একটা সেট আপনি পাবেন শুধু, যেটা সিমেট্রিক্যালি লোগো ডিজাইনের ওভারঅল যে থিম এবং কালার তার উপর বেস করে সে করে দিবে।
কিন্তু এখানে দেখেন স্টেশনারি ডিজাইন কিন্তু সে শুরুতে বলছে, কিন্তু এখানে কিন্তু সে উত্তরটা দিয়ে দিল কি স্টেশনারি ডিজাইন হিসেবে সে শুধু কিন্তু বিজনেস কার্ডের কথা বলছে, আর কিছু কিন্তু বলে নাই। এই জন্য ডিটেলসে এই জিনিসগুলো থাকা দরকার। হয়তোবা সে ওখানে দেখলো যে স্টেশনারি দিবে, কিন্তু স্টেশনারিতে আসলে কি দিবে সে এটা বলে দিছে। দেখেন ওনার এখানে অনেকগুলো রেটিং আছে, উনি 4 স্টার আছে 2 স্টার 3 স্টার আছে 6টা, 2 স্টারও আছে 3টা। একটু রিভিউ গুলো যদি আমরা পড়ে দেখতে চাই রিভিউ দেখতে পাবো। 3.7 দেখি, এটা একটু পড়ে দেখি। The design didn't meet expectations at first, but designer was open to feedback and prompt to make revisions. Overall, good service. আচ্ছা, মানে সে খুব বেশি হ্যাপি না, কারণ প্রথমে তার এক্সপেকটেশন যেমন ছিল তেমন সে কাজটা করতে পারেনি, কিন্তু পরবর্তীতে ফিডব্যাক দেওয়ার পরে সে সেখান থেকে রিভিশন গুলো করে দিয়েছে। ওভারঅল ভালো এটা বলছে, মানে খুব ভালো কিন্তু বলে নাই। দেখেন 3.7 দিয়েছে। এখানে যদি আমরা আরো দেখতে চাই দেখতে পাবো। আর এখানে রিলেটেড ট্যাগ গুলো ইউজ করছে কি মডার্ন লোগো, কাস্টম লোগো, মিনিমাল লোগো, ফ্ল্যাট লোগো, ডিজাইন লোগো, মানে যত রকমের লোগো নিয়ে যত রকমের কিওয়ার্ড হতে পারে সে কিন্তু মোটামুটি তার মধ্যে থেকে এই 5টা চুজ করছে। এই হলো মোটামুটি আমাদের গিগ। এটা দেখেন একটা গিগের কত ছোট ছোট ডিটেইলস। ম্যাম ইপিএস ফাইল কি আমরা ওই ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি করতে পারি? হ্যাঁ, ইলাস্ট্রেটর থেকে ইপিএস করা যায়। আপনি অপশনগুলো একটু দেখবেন, দেখবেন ওখানে ইপিএস দেয়া আছে। ওকে। ইপিএস এ সেভ করলে এআই ফাইল থেকে মেগাবাইট বেশি লাগে। আচ্ছা, কোনটা থেকে সেভ করব তাইলে ভাই? না, আমি বলছি এআই ফাইল থেকে ইপিএস এ জায়গা বেশি দখল করে। ওটা সেভ আছে গেলে পাওয়া যায়। সুজন ভাই চাই তখন করে দিয়ে, ইপিএস সব সময় করার প্রয়োজন হয় না। ওখানে পাওয়া যাবে তো জানি, ওই যে মেগাবাইট কি লাগে, কেন লাগে তা সেটা জানি না, জাস্ট জানার জন্য। ওই জেপিজি তে পিএনজি তে মেগাবাইট বেশি লাগে। আচ্ছা, না আমরা এটা অর্ডার এখনো রয়েছে না। একটা লোগো ডিজাইনের একটা দেখলাম গিগ, আমরা আরেকটা গিগ যদি দেখি, আরেকটা একটু নিচের দিকে। ম্যাম আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট কমপ্লিট? আমার আমি অনেকদিন আপওয়ার্কে কাজ করি না, আপওয়ার্কে বহুদিন কাজ করা হয় না। আচ্ছা আমরা এইটা দেখি। আমি কিন্তু আপনাদেরকে এরকম একটা সাজেশনই দিচ্ছিলাম যে এখানে কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আমি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি। আচ্ছা এটা একটু লোড হচ্ছে, লোড হোক। আমি আপনাদের এই সাজেশনটাই দিচ্ছিলাম যে একটা পেজে অনেকগুলো লোগো আপনি দেখাতে পারেন, যেহেতু আপনি 3টার বেশি ইউজ করতে পারছেন না সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু দেয়া যেতে পারে। একটা পেজে অনেকগুলো দিয়ে দিতে পারেন, তাহলে সে আপনার কাজ দেখে বুঝতে পারবে যে এতগুলো লোগো ডিজাইন করতে। ম্যাম এই গরুটা কিভাবে আঁকানো? কোনটা? কোথায় গরু? ও এইটা। আচ্ছা এরকম অনেক পাবেন, এরকম আপনি উপরে গরু তো আমি দেখিনি, পাঁচটা গরু আছে কিনা আমি জানি না, তবে এরকম গুগলে আছে। এটি স্ক্রল করে উপরে যান, এই যে ওই তো গরু, এই যে গরু দেখা যাচ্ছে তো, ওই যে 716 লেখা তার পাশে। হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পেয়েছি। ম্যাম এইখানে অনেক কিছুই মনে হচ্ছে কপি করা, অনেক কিছু অনেক জায়গায় দেখছি কপি করা অনেক আছে, এইজন্যই এই বাইরের এই যে কিভাবে আঁকা দেখি কপি করা অনেক আছে। দেখেন 7টা অর্ডার কিন্তু তার অলরেডি ইয়েতে আছে কিউইতে, হ্যাঁ, এবং সে 186টা কাজ করছে, মানে কপি করে হয়তো ধরা পড়ে নাই, বুঝতে পারছেন? ধরা এই পড়লে যে হোম টিমের যে লোগোটা এই উপরের শেপটা ফ্রি পিকে আছে। আমার অনেক কিছুই মনে হচ্ছে যে দেখছি আগে, আমারও মনে হচ্ছে যে এই জিনিসগুলো কপি, অধিকাংশ জিনিসই মনে হচ্ছে যে সিম্পলি একটা জিনিস কপি
তাহলে আমি এই যে তার সাথে আর হোম টিমের যেটা গতকালে এটাও কিন্তু কপি। গতকালে আমি ইউটিউবে দেখেছিলাম। এটাও কিন্তু উপরে নিচে শুধু ইন্ডি হোম টিম লিখে দিছে। এটাও এই অংশটাও ইউটিউবে আছে, এটা ইউটিউবে আছে। এটাও কপি। আমেরিকানের এটাও কপি। হ্যাঁ কোরালেরটাও কপি। আমি তো একটা ওনার ভালো কাজ দেখতেছি না। যাই হোক, এগুলো উনি মনে হয় কপি করে গিগ তৈরি করছে, তারপরে হয়তো আলাদাভাবে তৈরি করে। আমরা যারা কাজ করি আমরা দেখে বুঝতে পারছি যে এটা কপি, কিন্তু যে কাজ করে না, যে কিনবে, তার তো এত দেখার সময় নাই। সে ভাববে যে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কাজ, তো কিনে নিই। আপনারা কপি করার দরকার নাই, নিজের অ্যাকাউন্টটাকে রিস্কে ফেলার কোনো প্রয়োজন নেই। এটাও কপি, বিয়ের ছবিটা কপি। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? আমি নেটের জন্য বোধহয় শুনতে পাচ্ছি না। আমি নেটের জন্য কিছুই শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের জন্য হয়তোবা। আচ্ছা, তাহলে আমরা এই সেলারটা সম্পর্কে এই জন্য একটু নিচের দিক থেকে নিলাম। আমরা এনার কাজগুলো একটু যে দেখলাম, যা বেশিরভাগই কপি আছে। আচ্ছা দেখি সে কি লিখছে। লিখছে যে hello and welcome, are you looking for a unique, amazing and professional website or company logo design? Then this gig is best for you. Here every design is crafted by love, care and commitment. বাবা, মানে লোগো করছে সেটা লাভ, কেয়ার এন্ড কমিটমেন্ট দিয়ে করছে। I have worked in the graphic design industry for 6+ years. I will provide you with a modern, professional, unique and 100% original logo design. I always provide 100% original and creative logo concept to my customers with all the necessary files. I know website logos are of small sizes, so keeping that in mind, I create designs that fit 100% right on your website. আচ্ছা, কি কি সার্ভিস সে দিবে? Unlimited revision, source file, 100% money back guarantee, 100% original and creative concept, favicon provided, এটা আমিও বুঝি না এটা কি ছিল, PNG transparent files, JPEG high resolution files, 3D mockup, VIP customer support. আচ্ছা, আমি কিন্তু আপনাদের কারোর কথা শুনতে পাচ্ছি না। কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে একটু চ্যাটে মেসেজ দিয়ে দিন। I will design your logo with great quality and attention, and you will have 100% rights to use it. I just need your website, company or business name and other necessary details related to your logo, and I will start designing your logo right away. I will show several amazing concepts to you to choose from. Acha, if you still have any confusion, please don't hesitate to contact me for detailed conversation. Thank you, Amelia. আচ্ছা, ওনার নাম এমিলিয়া। উনি কি কি ফাইল ফরম্যাট দিবে এখানে লিখে দিয়েছে। স্টাইল দিয়েছে ভার্সেটাইল। আচ্ছা ঠিক আছে, দেখেন উনি ইউনাইটেড কিংডমের অর্থাৎ ইউকে এর একজন অধিবাসী, যার 194টা রিভিউ অলরেডি আছে এন্ড এভারেজ হচ্ছে 4.9, এভারেজ 4.9। ওনার প্যাকেজটা যদি একটু লক্ষ্য করি আমরা,
ওনার প্যাকেজটা হচ্ছে প্রথমত একটা লোগো ডিজাইন করবে, একটা কনসেপ্ট, আনলিমিটেড রিভিশন, সোর্স ফাইল, ভেক্টর ফাইল প্লাস মোর বলছে। দেখেন উনি কি কি দিচ্ছে, এটা $10। আর স্ট্যান্ডার্ডটা রেখেছে 2টা লোগো কনসেপ্ট, ট্রান্সপারেন্ট, আনলিমিটেড রিভিশন, ভেক্টর ফাইল এন্ড মোর। মকআপ কিন্তু দেয় নাই এই দুইটাতে। প্রিমিয়ামে এসে সে 3টা দিচ্ছে এবং এখানে মকআপ দিচ্ছে এবং বাকি সব অপশন গুলোই সে টিক দিয়ে দিয়েছে। দেখেন এখানে একটা কনসেপ্ট একটা লোগো দিবে, 2টা কনসেপ্ট 2টা লোগো দিবে, 3টা কনসেপ্ট 3টা লোগো দিবে। রিভিশন সে সবগুলোতেই আনলিমিটেড দিয়েছে এবং প্রত্যেকটাই 1 ডে তে ডেলিভারি, সে কোনো এক্সট্রা রাখে নাই। $10, $20, $40। আর এখানে ওনার রিভিউ গুলো যদি দেখেন, ভালো ভালো রিভিউ আছে। ইউনাইটেড স্টেটস এর একটা এই যে এই লোগোটা করে দিয়েছিল, তারপরে অস্ট্রেলিয়ার একটা এই লোগোটা করছে, পর্তুগাল এই একটা লোগো, জার্মানিতে এই লোগোটা করে দিয়েছে। সিম্পল দেখেন, একটা ইলিপস নিয়েছে আর একটা চ্যাপ্টা করে ইলিপস দিয়েছে, কেটে দিয়েছে, মাঝখানে একটু সাদা সাদা, বাস শেষ। VPN ওয়েলথ লিখে দিয়েছে, সিম্পল একটা কাজ। এটা দেখেন ইউনাইটেড স্টেটস এর, দেখেন এই একটা লোগো করেছে, এটাও কপি। এরকম একটা কাজও আমি দেখছি এর আগে। বিজনেস, কোম্পানি লোগো, মিনিমাল, ভেক্টর, ওয়েবসাইট লোগো। যাই হোক, যদিও ওনার কাজ আমার খুব একটা ভালো লাগলো না, তারপরেও কিন্তু সে যথেষ্ট এগিয়েছে। অনেকগুলো রিভিউ আছে, বেশ ভালো দেখতে পাচ্ছি। প্রোফাইল হেভি হয়ে গেছে আর কি। যাই হোক, আমি তো আপনাদের কারোর কথা শুনতে পাচ্ছি না, আমি বুঝতেও পারছি না যে আপনারা কিছু বুঝতে পারলেন কিনা, আমার কথা শুনতে পারলেন কিনা। নেটওয়ার্ক খুব খারাপ তো, বৃষ্টি পড়ছে এদিকে।